আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি তে এ প্লাস নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের দুশ্চিন্তার অবসান ঘটাবে আই এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের শোভান ভাইয়া নতুন আরেকটি লাইভ ক্লাস নিয়ে। সবাই এই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমার সাউন্ড এবং স্ক্রিন সবকিছু পারফেক্ট ভাবে তোমরা দেখতে পারছো কিনা ভাইকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাও। এবং কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি করতেছো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা খুব দ্রুতই আজকে খুব একটা ইন্টারেস্টিং ক্লাস করতে যাচ্ছি। আমরা এর আগে বিগত 2টা ক্লাস করে ফেলেছি গুণগত রসায়নের উপর। এর এই ধারাবাহিকতা কিন্তু আজকে আমি সর্বশেষ ক্লাস নিয়ে এসেছি গুণগত রসায়নের এমসিকিউ এর উপর। তাই সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু এমসিকিউ দেখবো যেগুলো আমাদের মিস্টেক পড়ে গিয়েছিল, সেই এমসিকিউ গুলো আজকে আমরা দেখে ফেলবো। এরই মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টার একবারে ফুলফিল অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ তোমরা পেতে যাচ্ছ এমসিকিউ এর উপর। তাই সবাই ক্লাসের শুরুতে সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটা সবাই সবার টাইমলাইনে শেয়ার করে দাও। সবাই একটু দ্রুত ভাইয়াকে বলো যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি যে সবকিছু পারফেক্ট আছে কিনা। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো আজকে কিন্তু আমরা কি করব, রসায়নের গুণগত রসায়ন ক্লাসটি করব। সবাই একটু দ্রুত ভাইয়াকে বলো যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। আমি একটু চেক করে নেই যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু দ্রুত ভাইকে জানাও যে সবকিছু পারফেক্ট আছে কিনা। সবাই 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 একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং এভরিথিং পারফেক্ট আছে কিনা ভাইকে একটু বলো। তোমরা যারা খুবই টেনশনে আছো যে ভাইয়া কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, এখন আমি কি করব, এই সময় তোমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ভাই প্রপার ওয়েতে প্রপার গাইডলাইনে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এটা সিলেক্ট করা খুবই ম্যান্ডেটরি একটা পার্ট, কারণ অনেক বড় সিলেবাস। এই সিলেবাসের মধ্যে কোন পয়েন্ট থেকে তোমাদের বোর্ডে কোশ্চেন আসে, কোন কোন টপিক থেকে আসে, এই জেস্ট পয়েন্টগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই জেস্ট পয়েন্ট যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু তুমি এ প্লাস মিস করে ফেলবা। আর এই এ প্লাস পাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু তোমাদের জন্য আই এডুকেশন টিম টার্গেট এ প্লাস কোর্স নিয়ে এসেছি, অর্থাৎ এটা সম্পূর্ণ ফ্রিতেই থাকতেছে এই কোর্সটি আমাদের। তাই সবাই এই ফ্রি কোর্সটাকে লুফে নাও। একটু দেখি সবকিছু পারফেক্ট আছে কিনা। এই তো ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। ওকে, তাহলে আমরা আর কালক্ষেপণ করবো না, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। চলেন চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব এবং ক্লাসের শুরুতে সবাই একটু ক্লাসটাতে লাইক দিয়ে দাও। ওকে চলেন, তাহলে আর আমরা দেরি করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখেন, চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসে একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কি বলেছে। এটা বলেছে আমাদের পি অরবিটাল আকৃতি কোনটি। এখন ভাই এইখানের মধ্যে আমরা জানি যে অরবিটাল যে আছে, অরবিটালটা বেসিক্যালি আমরা দেখেছিলাম কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা এল দ্বারা আমি প্রকাশ করেছিলাম, এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, এরকম হয়ে থাকে, যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে থাকে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হয় 1 2 3 4 এরকম ডট ডট হয়ে থাকে। কিন্তু এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা হয়ে থাকে 0 সহ আমাদের কি হবে ভাইয়া, n-1 পর্যন্ত হয়ে থাকে, এই রেঞ্জের উপর ভিত্তি করে। কিন্তু আমরা এই রেঞ্জ এখানে দেখবো না, আমাদেরকে বলেছে যে বিষয়টা সেটা হচ্ছে কি ভাইয়া, যে আমরা এখান থেকে যে আকৃতিটা আমরা আইডেন্টিফাই করব। যে যদি আমাদের কি হয় থাকে, যে 0 হয়ে থাকে তাহলে সেটা এস অরবিটাল, আর যদি 1 হয়ে থাকে সেটা হচ্ছে পি অরবিটাল, আর যদি 2 হয়ে থাকে সেটা হচ্ছে ডি অরবিটাল, আর 3 হলে আমাদের এফ অরবিটাল। এখন এইগুলার ক্ষেত্রে কোনটা অরবিটালের আকৃতি কি রকম হবে সেই বিষয়টা আমাদেরকে প্রথমত জানতে হবে। এখন এইখানে যদি আমি একটুখানি লক্ষ্য করি যে ভাইয়া এস অরবিটালের আকৃতিটা কি রকম, এবং আমরা সেটা ফিগারও পর্যন্ত দেখে ফেলবো, কারণ ভাইয়া এখান থেকে আপনাদের সিকিউ পার্টের দিকেও কোশ্চেন চলে আসতে পারে। সো আমরা এমন ভাবে তোমাদেরকে পড়াবো যাতে প্রত্যেকটা জিনিস তোমাদের কমপ্লিট হয়ে যায়, একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল তোমাদের কমপ্লিট হয়ে যায়। সো তোমরা যারা যারা এই কোশ্চেনটা আনসার পারো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ভাইয়া এটার আনসার কি হবে। আমি একটু এক্সপ্লেনেশন সহ বলতেছি যে ভাই এটার আকার হবে কি, বর্তুলাকার, বর্তুলাকার। আর পি এর আকার কি হয় থাকে ভাইয়া, ডাম্বেল আকার হয় থাকে। কি হয় থাকে, ডাম্বেল আকার হয় থাকে, ডাম্বেল আকার, ডাম্বেল আকার। ভাই ডাম্বেল আকারটা কি, মানুষ যখন আমাদের ডে বাই ডে যত অনেক দেরিতে মানে যাবে, অর্থাৎ দিন যত যাবে তখন মানুষের আকার এই ডাম্বেল আকারের মতো হবে, ডাম্বেল আকৃতির মতো হবে। এখন ডাম্বেল আকৃতি কিরকম আমরা দেখতেছি কিছুক্ষণের মধ্যে। তারপর ডি অরবিটাল যেটা রয়েছে যেটা হবে আমাদের ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতির হবে, ডাবল ডাম্বেল আকৃতি। আর এখান থেকে দেখো আমাদের এ অরবিটাল যে রয়েছে এটার আকৃতিটা কি হবে, এটার আকৃতি হবে অত্যন্ত জটিল প্রকৃতির হবে, অত্যন্ত জটিল প্রকৃতির হবে, জটিল প্রকৃতির হবে। সো এখানে দেখো আমরা আকৃতিগুলো আইডেন্টিফাই করে ফেললাম, কিন্তু আমরা শুধুমাত্র আকৃতি দেখেই থাকবো না, যে ভাইয়া এখান থেকে তোমরা এখন খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা যে ভাই এটা কোশ্চেনের আমাদের আনসার কি হবে। এটা কোশ্চেন আনসার দেখি কে কে করেছো তোমরা।
দেখি যে যে আনসার করেছো তার আমি নাম নিব। ওকে, আমি তার নাম বলবো। সো সবাই দেখি কে কে তোমরা আনসার করলা, দেখি কে কে আনসার করছো তোমরা। ওকে, দেখি দেখি কে কে তোমরা আনসার করলা। ওকে ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। দেখি তোমরা কে কে কমেন্ট সেকশনে আনসার জানাইলো। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। এফ হচ্ছে জটিল আকৃতি, ওই তো আরাফাত আনসার করেছে। ওকে, ডাম্বেল আকার। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, এবং সবাই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। ওকে 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 ওকে, সবাই সবাই আনসার দিচ্ছে, সবাই আনসার দিচ্ছে। ওকে, ধন্যবাদ। আসেন তাহলে আমরা নেক্সট নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখান থেকে দেখবো যে আমাদের এইখানের মধ্যে অরবিটালের আকৃতিগুলো কিরকম হয়ে থাকে, সেই আকৃতির দিকে আমরা একটুখানি লক্ষ্য করবো। যে ভাইয়া দেখো, আমরা এখান থেকে একটুখানি যদি লক্ষ্য করি যে আমাদের আকৃতির যে পার্টটা আছে, এই আকৃতির পার্টটা লক্ষ্য করার ক্ষেত্রে দেখেন এখান থেকে যে রকমটা বিষয়টা হবে সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে কি করে থাকি একটা এক্সিস নেই এবং এখান থেকে আরেকটা এক্সিস নেই, এটাকে আমি বললাম এক্স ওয়াই, আর এখান থেকে আমি একটা এক্সিস নিলাম যেটাকে আমি বলতেছি জেড এক্সিস, জেড এক্সিস আমি বললাম। এখন এখান থেকে তোমার যদি বলা হয় থাকে ভাই এরকম, যে এখান থেকে যদি তোমার বলে এরকম যে, এখান থেকে যদি বলে যে ভাই পি অরবিটালের কথা বলে, কি অরবিটাল, পি অরবিটালের কথা বলে, পি অরবিটালের কথা বলে, পি অরবিটালের ক্ষেত্রে আমাদের কি রকমটা হবে, পি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা একটুখানি লক্ষ্য করি যে ভাই পি অরবিটালের ক্ষেত্রে আমাদের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির। এখন ডাম্বেল আকৃতির কি রকম, এই যে ভাই এরকম হয়ে এরকম যদি হয় থাকে তাহলে সেটাকে আমরা বলি যে ডাম্বেল আকৃতি বলে থাকি। কি বলে থাকি, ডাম্বেল আকৃতির বলে থাকি। এখানে অরবিটালটা অর্থাৎ এখানে অক্ষটা এরকম ভাবে অবস্থান করবে। সো এখান থেকে আমি দেখতেছি এটাকে বলতেছি আমি পি এক্স, কি বলতেছি, পি এক্স বলতেছি। ঠিক একই ভাবে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি যে ভাই এটা যদি ওয়াই অরবিটালের মধ্যে অবস্থান করে থাকে, ওয়াই এর মধ্যে অবস্থান করে থাকে, এটা যদি এক্স এক্সিস হয় আর এটা যদি আমাদের ওয়াই এক্সিস হয়, তাহলে আমাদের এখান থেকে আমরা লক্ষ্য করবো যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই এটা যদি ওয়াই এক্সিস এর মধ্যে অবস্থান করে থাকে এই ডাম্বেলটা, তাহলে সেটাকে আমরা বলবো ওয়াই অক্ষ যদি হয় থাকে, আর এটা যদি এক্স অক্ষ হয়, এবং এখান থেকে আমি জেড অক্ষ যদি ডিফাইন করে দেই, এটা হচ্ছে জেড অক্ষ যদি আমি ডিফাইন করে দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো জেড অক্ষ, তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে পি এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ বলেছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এখান থেকে আমি জেড অক্ষ এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ভাইয়া পি এক্স অরবিটাল, এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল হয়ে যাবে, পি ওয়াই অরবিটাল হয়ে যাবে। আর পি জেডটা কিরকম হবে, পি জেডটা ঠিক একই রকম ভাবে আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো যে ভাইয়া এখান থেকে একটা অরবিটাল আমরা যদি অক্ষ নেই এবং এখান থেকে আমরা একটা যদি অক্ষ নেই, এন্ড দেন এখানে যদি আমরা কি করতে এখানে একটা অক্ষ ডিফাইন করে দেই, তাহলে এখান থেকে আমাদের আসতেছে যে ভাই জেড অক্ষ বরাবর যদি অবস্থান করে থাকে ডাম্বেলটা আমাদের, তাহলে সেটাকে বলবো পি জেড আকৃতির বলবো। কি বলবো, এটা জেড যদি হয়ে থাকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে আমি বলতে পারবো পি জেড। আর একই ভাবে আমরা যদি তোমার যে ডি অরবিটালের ক্ষেত্রে লক্ষ্য করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমি যদি বলি জেড অক্ষ, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে ভাইয়া ডি অরবিটালের ক্ষেত্রে এখান থেকে একটা যাবে, এখানে একটা অরবিটাল যাবে, এবং এখানে একটা অরবিটাল যাবে, এখানে একটা অরবিটাল যাবে। অর্থাৎ এভাবে আমাদের কি হবে, এটা যদি এক্স দেই, এটা যদি আমি ওয়াই দেই, আর এটা যদি জে দেই, তাহলে ডি এক্স ওয়াই এরকম ভাবে আমাদের অরবিটালের শেপ গুলো হবে। আমি জাস্ট একটুখানি তোমাদেরকে বুঝাই দিলাম যে ভাই আমাদের শেপ গুলো কিরকম হবে, অর্থাৎ ডাম্বেল আকৃতির কিরকম স্ট্রাকচার হবে সে বিষয়টা আমরা এখানে ডিগনিফাই করে দিয়েছি। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝে গেছো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভাইয়া আমাদের কি হবে, পি অরবিটাল কোন আকৃতির হবে, পি অরবিটাল, পি অরবিটাল আমাদের কোন আকৃতির হবে, পি অরবিটাল আমাদের হয়ে যাবে যে ভাইয়া এটা কোন কি হয়ে যাবে, ডাম্বেল আকৃতির হয়ে যাবে। কি হয়ে যাবে, ডাম্বেল আকৃতির হয়ে যাবে, এটা আমাদের ডাম্বেল আকৃতির হয়ে যাবে। দিস ইজ দা কারেক্ট আনসার, দিস ইজ দা কারেক্ট আনসার। আসেন তাহলে আমরা এখন নেক্সট নেক্সট কোশ্চেনে জাম্প করব যে ভাই নেক্সট কোশ্চেন আমাদের কি হবে, নেক্সট কোশ্চেন আমাদের কি হবে, নেক্সট কোশ্চেনটা আমাদের কি হবে একটু মানে লক্ষ্য করেন। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে, এই যে ভাই দেখেন নেক্সট কোশ্চেন আমাদের জটসর বোর্ডে আসা 2016 সালে আসা একটা কোশ্চেন। সেটা বলেছে যে একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, এবং রশ্মির তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তোমাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। সবাই একটু আমাকে বলো তো ভাই 1 ন্যানোমিটার ইকুয়াল, আমাদের যেহেতু এখানে এককগুলো দেওয়া আছে মিটার এককে, সো আমাকে আগে ন্যানোমিটার সম্পর্কে বুঝতে হবে। ভাই 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার, সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো যে 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার, 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার, একটু সবাই আমাকে বলো তো কমেন্ট সেকশনে যে ভাই 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার। সবাই একটু কমেন্ট সেকশনে বলো যে ভাই 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার।
সবাই 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 একটু আমাকে জানাও যে ভাই 1 ন্যানোমিটার ইকুয়াল কত মিটার হবে। সবাই একটু বলো দেখি যে ভাইয়া 1 ন্যানোমিটার ইকুয়াল কত। আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল হচ্ছে কি 10 ইনভার্স 9 এত মিটার হয় থেকে, এবং 1 অ্যাংস্ট্রম ইকুয়াল আমরা কত জানি, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল জানি 10 ইনভার্স 10 এত মিটার হয় থেকে। এখন যেখানে তোমাকে বলেছে যে ভাইয়া একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত, যে 530, অর্থাৎ ল্যামডার মান তোমার দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে, ল্যামডার মান। আমরা জানি তরঙ্গ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, বিগত ক্লাসে আমি দেখেছিলাম যে ভাই ল্যামডার মানকে কি দ্বারা প্রকাশ করা হয় থেকে, নিউ বার দ্বারা প্রকাশ করা হয় থেকে। এবং এই নিউ বার ইকুয়াল আমরা কি জানি, নিউ বার ইকুয়াল আমাদের লেখা যায় 1 বাই ল্যামডা। আর এই 1 বাই ল্যামডা থেকে আবার লেখা যায় আর এস রিডবার্গ ধ্রুবক ইকুয়াল 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার ইনটু জেড স্কয়ার, এভাবেও লেখা যায়। বাট আমাদের লাগবে কি ভাই, ল্যামডার মান যেহেতু দেওয়া আছে, আমাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ নিউ বার ইকুয়াল আমি বলবো 1 বাই ল্যামডা। এই 1 বাই ল্যামডা যেহেতু আমার পার মিটার এককে আছে, কোন এককে আছে, পার মিটার এককে আছে, তাহলে আমাকে মিটার এককে কনভার্ট করতে হবে। অর্থাৎ এই ল্যামডার মানটা কত আসবে আমাদের ভাই, ল্যামডা ইকুয়াল আসবে 530 ইনটু কি বলবো 10 ইনভার্স 9 এত মিটার চলে আসবে। এত মিটার যদি চলে আসে তাহলে আমি এখানে যদি নিউ বার বসায় দেই, ইকুয়াল ল্যামডার মান যদি বসায় দেই, সেটা হচ্ছে 530 ইনটু 10 ইনভার্স কত আসবে, 10 ইনভার্স 9 এত যদি করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। সো সবাই একটু কমেন্ট সেকশনে ভাইকে জানাতো যে ভাই এটার আনসার কত আসছে। তাহলে দেখি দেখি আপনারা কে কে আনসার করলেন। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। আজকে পোলাপান এত কম কেন? সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন। আচ্ছা দেখেন, এই তো আনসার করে ফেলেছে, এই তো ফাহমিদা। ওকে, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও। ওকে, আসেন আসেন, তাহলে আমরা এখান থেকে দেখতেছি, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে কত আসছে যে ভাইয়া 1.88 ইনটু 1.88 ইনটু 10 টু দি পাওয়ার কি আসবে, 10 টু দি পাওয়ার 6 পার মিটার। তাহলে এটা কোথায় আছে ভাইয়া, দেখো 1.887 কিন্তু আছে, দেখো 10 টু দি পাওয়ার 7 দেওয়া আছে, কিন্তু 7 না রে ভাই, 10 টু দি পাওয়ার কি হবে, 10 টু দি পাওয়ার কি হবে, 10 টু দি পাওয়ার 6 হবে। সো এখানে শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। সো এটার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে ওকে, যারা যারা আনসার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে তরঙ্গ সংখ্যা যে রয়েছে, তরঙ্গ সংখ্যা আমাদের যদি দেওয়া থাকে, আমরা কিভাবে ডিফাইন করব এই বিষয়টা আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে আসেন এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলেছে ভাইয়া, দেখো তো এই কোশ্চেনটা সবাই একটু আনসার করার ট্রাই করেন। আমি বিগত দিনে আপনাদেরকে হুন্ডের নীতির মধ্যে এই বিষয়টা আপনাদেরকে আলোচনা করেছিলাম যে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন কিভাবে বের করতে হয়। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বলতে কি বোঝায়, অযুগ্ম ইলেকট্রন বলতে বোঝায় যে আপনার কি বলা হয় থেকে ভাইয়া, অযুগ্ম বলতে বোঝায় বিজোড় ইলেকট্রন। কি বলা হয় থেকে, বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন। সো একটু সবাই আনসার করেন যে ক্রোমিয়াম বলছে, এইখানের মধ্যে ক্রোমিয়াম যে মৌলটার কথা বলেছে, এই ক্রোমিয়াম মৌলটা কত নাম্বার মৌল আমরা সবাই জানি। একটু সবাই কমেন্ট সেকশনে বলেন আমাকে, ক্রোমিয়াম মৌলটা কত নাম্বার মৌল। ক্রোমিয়াম মৌলটা হচ্ছে 24 নাম্বার মৌল, 24 নাম্বার মৌল। এই 1400 অর্থাৎ 24 নাম্বার মৌল যে রয়েছে ক্রোমিয়াম, এর পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত, অর্থাৎ বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত, সেটা আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে। সবাই একটু কমেন্টে জানান তো দেখি ভাইয়া এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে, সবাই একটু বলেন, সবাই সবাই একটু বলেন, এবং সবাই ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেন। ওকে, এই তো সবাই চলে আসছে। বি নাম্বার হবে, বি নাম্বার বলতেছে। আচ্ছা, সি 6টা হবে। আচ্ছা, সবাই সবাই একটু সবার ফ্রেন্ড থেকে মেনশন দেন। আচ্ছা, প্রমি আনসার বলেছে, আরাফাত আনসার বলেছে, মনি আক্তার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া 6টা হবে। আচ্ছা, দেখা যাক তোমাদের আনসার ঠিক হয় কিনা, দেখা যাক তোমাদের আনসার ঠিক হয় কিনা। যে ভাইয়া তোমরা সবাই বলতেছো যে ভাইয়া 6টা, আসেন তাহলে দেখি আমরা একটুখানি চেক করি যে ভাইয়া ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24 নাম্বার মৌল। এটা ইলেকট্রন যদি বিন্যাস করি, আমি ইলেকট্রন বিন্যাস করলে আমাদের কত আসছে যে ভাই ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তাহলে এখান থেকে আমরা জানি আর্গন মানে 18টা ইলেকট্রন ডান। তারপর 3d আর কি হবে 4s। এখন 4s এর মধ্যে যদি আমি ইলেকট্রন দেই 2টা, তার এখানে থেকে 4টা। সো আমাদের এখানে 4টা হতে পারবে না, অর্ধপূর্ণ অবস্থা থাকতে হবে, যেটা আমাদের হুন্ড স্যার বলেছিল। সো 4s 1 হয়ে যাবে। সো ডি অরবিটালকে যদি আমরা একটুখানি কি করে থেকে ভেঙে ফেলি, 5টা উপ অবস্থায় বিভক্ত হয়, তাহলে এখান থেকে আমাদের আসতেছে এটা, এর এস অরবিটাল হচ্ছে একটা। তাহলে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা, চারটা, পাঁচটা, এইখানের মধ্যে দেখেন অযুগ্ম সবগুলা কি আছে, অযুগ্ম বা বিজোড় অবস্থায় আছে। সবগুলা যদি অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে, তাহলে আমরা এখানে টোটালি দেখতেছি কয়টা ভাইয়া, টোটালি আমরা এখানে লক্ষ্য করতেছি যে এখানে আমাদের ইলেকট্রন আছে
এখানে 5টা, এখানে হচ্ছে 1টা। সো টোটালি আমার ইলেকট্রন হচ্ছে 6টা। সো তোমরা যারা যারা আনসার দিয়েছো সবার আনসার কারেক্ট হয়েছে। এই তো আকিফা আনসার দিয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, জোস জোস, সবাই পেরে গেছে। সবাই একটু উড়াধুরা আনসার করা শুরু করে দাও। ওকে, আসেন তাহলে আমরা নেক্সটে চলে যাবো। এই যে ভাইয়া এই নেক্সট কোশ্চেনটা একটুখানি সবাই কমেন্ট সেকশনে আনসার করো তো। আমি বিগত দিনে তোমাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম যে ভাইয়া আমাদের কি হবে, যে হুন্ডের নীতির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে আর হুন্ডের নীতি কোনটা প্রযোজ্য হবে না। সবাই একটু আমাকে বলো তো ভাইয়া, সবাই একটু কমেন্ট সেকশনে এটা আনসার দাও। আচ্ছা, সবাই 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 একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন, দ্রুত 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 দ্রুত। ভাইয়া দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাই তোমাকে লেগে থাকতে হবে, সৎভাবে লেগে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তোমাকে দেখে যেতে হবে যে আসলে কি হচ্ছে আমার জীবনে, আমার ইন্টারনাল লাইফে কি হচ্ছে, আমি কি করব, এই বিষয়টা তোমার মাথার মধ্যে রাখতে হবে। ভাই হুট করে এসে জাস্ট তুমি বললা যে ভাই আমি সবকিছু শেষ করে ফেলবো, এরকম বিষয় না। এটা একটা সিকোয়েন্স বা একটা ফ্লোর বিষয়। সো নিজেকে ওভাবে স্টেবল করবা যে ভাই আমি যাতে হচ্ছে একটা স্টেবলের মধ্যে দিয়ে যাই, যে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে যাই বা একটা ফ্লোর মধ্যে দিয়ে যাই, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ওকে ওকে, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। আচ্ছা, সি নাম্বার সবাই আনসার দিচ্ছে। ওকে, আচ্ছা দেখি সি নাম্বার হবে কিনা। দেখেন, হুন্ডের নীতি আমরা কি জানি, যে হুন্ডের নীতি আমাদেরকে বলেছিল, হুন্ড স্যার কিন্তু নিজে কি ছিল, হুন্ড স্যার নিজেই সিঙ্গেল ছিল, হুন্ড স্যার কিন্তু নিজে কি ছিল, সিঙ্গেল ছিল। সো সিঙ্গেলের মতবাদ আমরা বলতে পারি কাকে, এই যে হুন্ড স্যারকে বলতে পারি যে সিঙ্গেলের উদ্ভাবক বলতে পারি। সো হুন্ড স্যারের নীতি ছিল যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যা অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করতে পারে। এখন হুন্ড স্যারের নীতির মধ্যে যে নীতিটা মানে যে অরবিটালটা খাটে না, সেই অরবিটালটা হচ্ছে এস অরবিটাল। অরবিটাল এর ক্ষেত্রে কি নয়, এস অরবিটালের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন বলতে পারো ভাইয়া এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন, কারণ এখানেও তো অযুগ্ম অবস্থায় ইলেকট্রন যায়। এস অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে যদি আমরা একটুখানি বক্স আকারে দেখি যে ভাই এস অরবিটালের মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, যেখানে অযুগ্ম ইলেকট্রন থাকা মানে অর্ধপূর্ণ অবস্থায় হয়ে যায়, বাট অযুগ্ম অবস্থায় থাকার সম্ভাবনা খুবই কম থাকে, যার কারণে এই এস অরবিটালটা কি হয় থাকে, যে হুন্ডের নীতির জন্য প্রযোজ্য হয় না। যদি আমি এখানে সবগুলো মৌল ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারবো যে ভাইয়া 1s2 2s2 2p6 3s1 আসতেছে, অর্থাৎ এখানে এস অরবিটাল আছে যেটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। সো এস অরবিটাল যদি সবার শেষে থাকে, তাহলে এস অরবিটাল যদি বিদ্যমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হুন্ডের নীতি প্রযোজ্য হতে দেখতে পারবো না, যার কারণে এই ক নাম্বার আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে না। হিলিয়াম যদি দেখি আমরা, সেটা 2 নাম্বার মৌল 1s2। সো এখানেও আমরা দেখতেছি এস অরবিটাল, যার কারণে খ নাম্বার আমাদের হবে না। বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, যেটা 4 নাম্বার মৌল 1s2 2s2। সো এখানেও দেখতেছি এস অরবিটাল, যার কারণে এটাও হবে না। অক্সিজেন তাহলে হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেন? কারণ 1s2 2s2 2p কি হবে 4 হবে, অর্থাৎ এখানে সর্বশেষ শক্তি স্তরে আমাদের এস অরবিটাল নাই। এস অরবিটাল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, হুন্ড স্যারের নীতি প্রযোজ্য হবে, যার কারণে দিস ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আপনারা সবাই পারবেন। ওকে, সবাই একটু ভাইকে বলেন তো যে সবাই পারবেন কিনা। আচ্ছা, এটা ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। ওকে, আই হোপ সবার ক্লিয়ার। সবাই একটু ভাইকে জানান তো সবার কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে একটু জানান, যে সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। এই যে দেখেন নেক্সট কোশ্চেনটা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট রিডবার্গ ধ্রুবক সম্পর্কিত বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, বাট আমি আপনাদের রিডবার্গ ধ্রুবকের ক্ষেত্রে দুটো কন্ডিশন থাকে। সেই কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম কন্ডিশন থাকে। সো সবাই একটু ভাইকে বলেন এই কোশ্চেনটার আনসার কি হবে, একটুখানি সবাই আনসার দেন। আচ্ছা আসেন তাহলে দেখি। আচ্ছা দেখেন কি বলছে, হাইড্রোজেন পরমাণুতে, কোন পরমাণু, হাইড্রোজেন পরমাণু বলছে। হাইড্রোজেন পরমাণুতে বর্ণালীতে প্যাসেন সিরিজের জন্য, কোন সিরিজ, প্যাসেন সিরিজ কথা বলেছে। প্যাসেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, সর্বোচ্চ কি বলেছে ভাইয়া, তরঙ্গ সংখ্যার কথা বলেছে, অর্থাৎ নিউ বারের কথা বলেছে, নিউ বার তরঙ্গ সংখ্যার কথা বলেছে। এখন হাইড্রোজেন পরমাণুতে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জেটের মান কত জানি ভাইয়া, 1।
এন্ড দেন এখানে প্যাশন সিরিজ মানে কি, আমরা সিরিজ দেখেছিলাম অনেকগুলা, যে লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফোন সিরিজ, হামপ্রেস সিরিজ। সো এই সিরিজগুলোর মধ্যে এখানে বলা আছে যে সিরিজ সেটা হচ্ছে প্যাশন সিরিজ। কি বলা আছে? প্যাশন সিরিজ বলা আছে। অর্থাৎ n1 এর মান যখন 1 হয়ে থাকে তখন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি লাইমান সিরিজ। n1 এর মান যখন 2 হয়ে থাকে সেটাকে বলি বামার সিরিজ। n1 এর মান যখন 3 হয়ে থাকে সেটাকে বলি আমরা প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ বলে। এখন এইটাই হচ্ছে আমাদের প্যাশন সিরিজ। এই প্যাশন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, অর্থাৎ তরঙ্গ সংখ্যার সাথে আমরা জানি কি ভাইয়া, নিউবারের সাথে আমরা সম্পর্ক জানি 1/λ হয়ে থাকে এদের মধ্যে সম্পর্ক। এখন এইখানের মধ্যে আমাদের লাগবে কি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, অর্থাৎ এই যে নিউবারের মান আমাকে কি লাগবে, যে সর্বোচ্চ লাগবে, অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আমাদেরকে লাগবে। এখন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে সেখানে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? প্যাশন সিরিজের জন্য। কোন সিরিজ? প্যাশন সিরিজ। মানে n1 এর মান আমাদের এখান থেকে দেওয়া আছে কত ভাইয়া? n1 এর মান দেওয়া আছে 3, কিন্তু আমার n2 এর মান আমাকে বের করতে হবে। এখন এইখানের মধ্যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আমাকে যেহেতু বের করতে হবে তাহলে আমাকে কি করতে হবে? সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আমরা জানি E ইকুয়াল কি লেখা যায়? E ইকুয়াল লেখা যায় hc/λ। hc কি লেখা যায়? ল্যামডা। আর তরঙ্গ সংখ্যা আমাদের এই যে তরঙ্গ সংখ্যা অর্থাৎ 1/λ, এখানেও 1/λ, অর্থাৎ এইটার মান আমাকে কি লাগবে ভাইয়া? সর্বোচ্চ লাগবে। এইটার মান কি লাগবে? সর্বোচ্চ লাগবে। তাহলে এইটার মান আমাকে কি লাগবে? সর্বনিম্ন লাগবে না? শক্তি সর্বনিম্ন লাগবে না? আমরা একটা বিষয় জানি যে প্রথম কক্ষপথের মধ্যে আমাদের শক্তির মান কত এবং দ্বিতীয় কক্ষপথের মধ্যে আমাদের শক্তির মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো আমাকে। এবং তৃতীয় কক্ষপথের শক্তির মান কত আমাদের? আমরা জানি প্রথম কক্ষপথের শক্তির মান হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট, দ্বিতীয় কক্ষপথের শক্তির মান হচ্ছে -3.4 ইলেকট্রোভোল্ট এবং থার্ড শক্তি স্তরের ক্ষেত্রে আমাদের শক্তির মান হচ্ছে -1.51 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ আমরা এখান থেকে কি করব ভাইয়া? যত দূরে যাব, অর্থাৎ যত দূরে যাব তত আমাদের শক্তির মান কি হবে? শক্তির মান বৃদ্ধি পেতে থাকবে, কারণ মাইনাস, যার কারণে কি হবে? পজিটিভের দিকে যাবে। অর্থাৎ আমরা যত দূরে যাব আমাদের শক্তির মান কি হবে? ইনফিনিটি পর্যন্ত গেলে আমাদের ই এর মান বৃদ্ধি হবে। ই এর মান বৃদ্ধি হবে। এখন ই এর মান আমাকে কি লাগবে ভাই? সর্বনিম্ন লাগবে। ই এর মান সর্বনিম্ন লাগবে, কারণ আমাকে সর্বোচ্চ কি করতে হবে? তরঙ্গ সংখ্যা বের করতে হবে। এখন এ কারণে আমাকে যে কাজটা করতে হবে সেটা যে ঠিক তার আগেরটা থেকে যদি আমরা নেই, অর্থাৎ এখান থেকে আমাদের যে সিরিজ আছে এই সিরিজের, এটা হচ্ছে লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজের ঠিক আগেরটা যদি নেই, অর্থাৎ ইনফিনিটি থেকে নিলে তো আমাদের কি হয়ে যাবে? ইনফিনিটি থেকে নিলে আমাদের শক্তিটা কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। কিন্তু শক্তি আমি সর্বোচ্চ চাই না, আমাদের শক্তি চাই কি? সর্বনিম্ন। তাহলে ঠিক তার আগেরটা, অর্থাৎ এইটা থেকে যদি আমাদের শক্তির স্তর এখান থেকে যদি আমাদের কি হয়ে থাকে, অর্থাৎ আমাদের ব্র্যাকেট সিরিজ থেকে যদি প্যাশন সিরিজে আসে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? যে ভাইয়া সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাবো। আর এইটা হবে কি আমাদের ভাইয়া? ল্যামডা মিনিমাম দেখা যাবে, এখান থেকে ল্যামডা মিনিমাম দেখা যাবে। এখন এইটা যদি লক্ষ্য করা যায় তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে একটুখানি লক্ষ্য করেন যে ভাই এখান থেকে n1 এর মান কত পেলাম আমরা? n1 এর মান পেলাম 3। তাহলে n2 এর মান কি হবে? n2 এর মান হবে আমাদের 4। তাহলে n2 এর মান যদি 4 হয় তাহলে আমরা ইকুয়েশন অনুযায়ী জানি নিউ বার ইকুয়াল লেখা যায় 1/λ ইকুয়াল বলা যায় rh ইনটু কি বলা যায় 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার আর z স্কয়ার। z এর মান এখানে হচ্ছে 1, যার কারণে এটার মান যদি 1 হয় সো এখানে 1 এর উপর বর্গ করে দিলে 1 এ আসে, যার কারণে আমরা এখান থেকে বলতেছি rh ইনটু 1/n1 এর মান পাইছি আমরা 3 এর উপর বর্গ মাইনাস হচ্ছে কত পাইছি 1/4 এর উপর বর্গ। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 9 মাইনাস হচ্ছে 1/16 ইনটু হচ্ছে rh। তার এদের মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে আসে 144, আর এখান থেকে হচ্ছে 9 দিয়ে করলে হচ্ছে কি 16 মাইনাস হচ্ছে কত ভাইয়া 9 rh। তাহলে এখান থেকে আমাদের চলে আসতেছে যে ভাইয়া 7 rh বাই কি হচ্ছে রিডবার্গ ধ্রুবক বাই হচ্ছে কি 144। এইখানের মধ্যে দেখেন আমাদের কোন অপশনের মধ্যে আছে rh/9? না রে ভাই, rh/9 এখানে এটা হবে না। তাহলে 5/36 rh না, এই যে ভাইয়া দেখেন কাঙ্ক্ষিত অপশন আমাদের আছে সি নাম্বারটা, সি নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে যে ভাইয়া এখানে কি আছে 7 rh/40 144। দিস ইজ দা কারেক্ট আনসার। আশা করি এখান থেকে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কিভাবে বের করতে হয় এবং সর্বনিম্ন যদি বলে তাহলে কি হবে? সর্বনিম্ন বললে আমাদের কি হবে? যে সর্বনিম্নের কথা যদি এখানে সর্বোচ্চ না বলে সর্বনিম্ন বলতো, সর্বনিম্ন যদি বলে, সর্বনিম্ন বললে আমাদের কি হইতো? n2 এর মান কি হয়ে যেত? আমাদের ইনফিনিটি হয়ে যেত, ইনফিনিটি হয়ে যেত। তাহলে আমরা কিন্তু কি পাইতাম? সর্বনিম্ন পেয়ে যাইতাম। সবাই একটু ভাইকে বলো তো যে সবাই এটা বুঝতে পারছো কিনা? ওকে, এই তো জোস। সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো দেখি। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করব। আর এখান থেকে আমরা জানি রিডবার্গ ধ্রুবকের মান হয় থেকে rh ইকুয়াল যে ভাইয়া 10 96 78 পার সেন্টিমিটার হয় থেকে পার মিটারে যদি যায় 10 96 78 00 পার মিটার হবে এটার মানটা। ওকে,
আশা করি সবাই আপনারা বুঝে গেছেন। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেন এই যে ভাই এখানে রিডবার্গ ধ্রুবকের ইকুয়েশন দিয়ে প্যাসকেল সিরিজের জন্য n1 এর জন্য ন্যূনতম মান কত, এইখানের মধ্যে ন্যূনতম মান কত। সো এইখানের মধ্যে একটু আমাকে বলেন তো ভাই এটার মান কত হবে। সবাই আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই দিয়েছি। সো এই কোশ্চেনটার আনসার আপনারা সবাই দিবেন। এই তো স্নেহা আনসার দিয়েছে, প্রমি আনসার দিয়েছিল, আরাফাত আনসার দিয়েছিল, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার দেন সবাই। সবাই একটু ক্লাসটা শেয়ার দেন। ওকে আসেন তাহলে আমরা এখন এই কোশ্চেনটার সমাধান দেখবো যে কি ভাইয়া বলছে নিউ বার ইকুয়াল আর এস 1/n1 - n2। এইখানের মধ্যে বলেছে আমাকে প্যাসকেল সিরিজের কি বলছে, প্যাসকেল সিরিজের জন্য ন্যূনতম মান কত, n2 এর ন্যূনতম মান কত এবং n2 এর সর্বনিম্ন মান কত হবে। এখন ভাই আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসকেল সিরিজ, এইটা হচ্ছে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসকেল সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ। এখন এইখানের মধ্যে বলছে n2 এর ন্যূনতম মান কত। এখন প্যাসকেল সিরিজের ন্যূনতম, এখন সর্বনিম্ন মান কি হতে পারে ভাই, সর্বোচ্চ মান কি হবে, সর্বোচ্চ মান হবে তোমার ইনফিনিটি, এটা হচ্ছে সর্বোচ্চ মান। বাট সর্বনিম্ন মান মানে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসকেল সিরিজ, তাহলে এইটা হচ্ছে প্যাসকেল সিরিজ n1 ইকুয়াল হচ্ছে 3। তাহলে এর সর্বনিম্ন মান ঠিক তার আগেরটা হবে না, কারণ সর্বনিম্ন এর থেকে ভাই কমে কি আসা সম্ভব, মানে নিচ থেকে কি উপরে যাওয়া সম্ভব, নিচ থেকে এখানে কি উপরে যাওয়া সম্ভব, এটা কিন্তু কখনোই সম্ভব না। সো আমাদের এটা হবে না, আমাদের ঠিক তার উপরের দিক থেকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। অর্থাৎ n2 ইকুয়াল যদি আমরা বলি 4, তাহলে সেখান থেকে আমাদের আরো বেশি আসতে পারে। আর সর্বোচ্চ যদি হয় থাকে তাহলে n2 ইকুয়াল কি হবে, ইনফিনিটি হবে। সো এটা আমাদের হতে পারতেছে না, যার কারণে আমাদের এটার কোশ্চেন আনসার কি হয়ে যাচ্ছে যে ভাই 0 হবে না। এইখানের মধ্যে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, যে এইটা হবে 4। ওকে, সবাই একটু বলেন আমাকে এটা ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে বলেন যে এটা আপনাদের সবার কাছে ক্লিয়ার কি না, সবাই একটু ভাইকে বলেন যে সবার কাছে এটা ক্লিয়ার কিনা। এই তো আয়েশা সুলতান আনসার দিয়েছে, হিমেল আনসার দিয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা আনসার দিয়েছো। ওকে, আসেন তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনটা একটুখানি দেখো ভাইয়া, এখানে তোমাকে বলেছে কি, এই তো স্নেহা আনসার দিয়েছে রেখা বর্ণালীর মাধ্যমে, অর্থাৎ রেখা বর্ণালী যে রয়েছে যেটা আমাদের যশোর বোর্ড 2016 সালে আসছিল, যে ভাইয়া রেখা বর্ণালীর মাধ্যমে কি নির্ণয় করা যায়, রেখা বর্ণালী আসলে কাজ কি, অর্থাৎ এই রেখা বর্ণালী দিয়ে আমরা কি করতে পারি। সবাই একটু বলো তো ভাইয়া কমেন্ট সেকশনে যে ভাইয়া এটার আনসার কি হবে, এবং রেখা বর্ণালী দ্বারা কি কি আমরা ব্যবহার করে থাকি, এবং রেখা বর্ণালী দিয়ে কি কি জিনিস আইডেন্টিফাই করা যায়, আমি সেটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখেন এইখানের মধ্যে রেখা বর্ণালী যে রয়েছে, এই রেখা বর্ণালী দ্বারা বেসিক্যালি যে কাজটা করা হয়ে থাকে বা এর মেইন যে কাজটা হয়ে থাকে সেটা একটুখানি লক্ষ্য করেন। সেটা হচ্ছে, এবং আপনারা একটু আনসার করেন, সেটা হচ্ছে রেখা বর্ণালী যে কাজটা করে থাকে সেটা হচ্ছে পরমাণুর গঠন নির্ধারণে, পরমাণু যে রয়েছে এই পরমাণুর গঠন নির্ধারণ করে দিয়ে থাকে, পরমাণুর গঠন নির্ধারণে পরমাণুর গঠন নির্ধারণ যে রয়েছে পরমাণুর গঠন নির্ধারণের ক্ষেত্রে দিয়ে থাকে। এবং বোর তত্ত্বের প্রমাণ যে রয়েছে, বোর তত্ত্বের কি করে থাকে ভাইয়া, বোর তত্ত্বের প্রমাণ যে রয়েছে এই বোর তত্ত্বের প্রমাণের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এন্ড দেন এখান থেকে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে উপাদান শনাক্তকরণে, উপাদান যে রয়েছে এই উপাদান শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা থাকে, উপাদান শনাক্তকরণে এই যে উপাদান শনাক্ত করে। এবং এখান থেকে স্পেকট্রোস্কোপি প্রযুক্তিতে, স্পেকট্রোস্কোপি প্রযুক্তিতে কি হয় থাকে, স্পেকট্রোস্কোপি প্রযুক্তিতে কি করা হয় থাকে, আমাদের এই যে রেখা বর্ণালী রয়েছে রেখা বর্ণালী ব্যবহার করা হয়। এখন এখান থেকে যদি আমরা অপশনগুলো একটুখানি লক্ষ্য করে থাকি, যে ভাই দেখো মূলক শনাক্তকরণে, ভাই মূলক শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু কি করা হচ্ছে না, যে ভাই মূলক শনাক্তকরণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রেখা বর্ণালীটাকে ইউজ করা হচ্ছে না। সো এটা আমাদের অপশন হতে পারে না। জাল টাকা শনাক্তকরণ করা যায়, ভাই জাল টাকা শনাক্তকরণ করা যায়, আমি দেখা দিয়েছিলাম ইউভি রশ্মির যেটা হয় দেখি ভাইয়া যে 10 থেকে 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কি হয় থেকে ব্যবহার করা হয় থেকে, যেখানে যন্ত্রের মধ্যে কি হয় থেকে ভাইয়া, যন্ত্রের মধ্যে 280 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় থাকে। সো এটা আমাদের হচ্ছে না। রোগ নির্ণয় করা যায়, ভাই রোগ নির্ণয় করা তো এটা দিয়ে যায় না, রোগ নির্ণয় তো এটা দিয়ে করা যায় না। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভাই এখানে পরমাণুর গঠন নির্ধারণে, অর্থাৎ পরমাণু একটা কিভাবে গঠিত হবে সেই বিষয়টাকে আইডেন্টিফাই করে থাকে, এবং বোর তত্ত্ব যে রয়েছে এই বোর তত্ত্বটাকে আমাদের কি প্রমাণ করে দিয়ে থাকে, যেটা একটা ইলেকট্রন বিশিষ্ট কি হয় থাকে
বিশিষ্ট মডেলও বলা থাকে, অর্থাৎ বর্ণালী যেটা ব্যাখ্যা করে থাকে। সো সেক্ষেত্রে এটা করে থাকে। উপাদান শনাক্তকরণ, অর্থাৎ এইখানের মধ্যে কি কি উপাদান দ্বারা গঠিত সে বিষয়টাকে আইডেন্টিফাই করতে। অর্থাৎ উপাদান শনাক্তকরণ বলতে আমি বুঝাচ্ছি যে মৌল শনাক্তকরণ করা যায়। কি করা যায়? মৌল শনাক্তকরণ করা যায়। এখন বলতে পারো ভাই কেন মৌল শনাক্তকরণ করা যায়? কারণ উপাদান যে কি কি উপাদান দিয়ে গঠিত, অর্থাৎ একটা নির্দিষ্ট বা স্পেসিফিক ভাই কি হয় থাকে মৌল দ্বারা বা উপাদান দ্বারা গঠিত হয় থাকে, যার কারণে আমরা বলতেছি মৌল শনাক্তকরণ করা যায় এই যে রেখা বর্ণালীর মাধ্যমে, এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। ওকে, সবাই একটু আমাকে বলো তো ভাইয়া এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? সবাই ভাইয়াকে একটু বলো যে সবাই আপনারা এই কোশ্চেনটার আনসার বুঝতে পারছেন কিনা। একটু সবাই কমেন্ট সেকশনে ভাইয়াকে জানান যে সবাই এই কোশ্চেনটার আনসার বুঝতে পারছেন কিনা। এই তো জোস জোস, সবাই আনসার দিয়েছে। হিমেল আনসার দিয়েছে, আয়শা সুলতান আনসার দিয়েছে, স্নেহা আনসার দিয়েছে। ওকে জোস, আসেন আসেন সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন আজকে এত পোলাপান কম কেন। একটু সবাই 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 একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন। গ্রীষ্মকাল গরম থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, আবার এখানে বের হয়ে আবার এখানে ক্লিক করো, তাহলে হয়ে যাবে। ওকে বুঝছে। ওকে আসেন আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। নেক্সট কোশ্চেনে জাম্প করি। দেখেন নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে ভাইয়া। নেক্সট কোশ্চেন দেখেন কি বলেছে, নিচের কোন ধাতু পরীক্ষা হলুদাভ সবুজ বর্ণ দেখা যায়? হলুদাভ সবুজ বর্ণ দেখা যায়। অর্থাৎ এই কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটা আমাদের যে পার্ট থেকে এসেছে সেটা হচ্ছে শিখা পরীক্ষা যে আছে, এই শিখা পরীক্ষা। একটু সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাতো ভাইয়া শিখা পরীক্ষার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বা খুবই সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে। তো শিখা পরীক্ষায় কোন দুইটা উপাদান সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে সবাই একটু আমাকে বলো তো ভাইয়া। শিখা পরীক্ষার ক্ষেত্রে একটা হচ্ছে পদার্থ ব্যবহার করা হয় থেকে, আরেকটা হচ্ছে তারের মতো ব্যবহার করা হয় থেকে। সো একটু সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাই এই যে শিখা পরীক্ষার ক্ষেত্রে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা থাকে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় থাকে। এবং এখানে কি হয় থেকে ভাই একটা তার ব্যবহার করা হয়। কিসের তার? প্লাটিনাম যে রয়েছে, প্লাটিনামের তার ব্যবহার করা হয়। প্লাটিনাম তার ব্যবহার করা হয় থেকে। এদের মাধ্যমে কি করা যাবে? শিখা পরীক্ষা করা হয় থেকে। এবং এই শিখা পরীক্ষার ক্ষেত্রে অনেকগুলা মৌল হচ্ছে তোমাদের কি হয় থেকে বিভিন্ন ধরনের বর্ণ দিয়ে থাকে, বাট দুইটা মৌল রয়েছে যেগুলো হচ্ছে শিখা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে না। সেই দুইটা মৌল আমরা জানবো, তোমরা সবাই জানো ভাইয়া, সেটা হচ্ছে কি বোমা। অর্থাৎ বর্তমান গাজার যে পরিস্থিতি, এইখানের মধ্যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষেত্রে অনেকভাবে বোমা ফেলা হয় থেকে। সেই বোমা থেকে আমরা মাথায় রাখবো যে এইগুলা কি হয় না, বর্ণ প্রদর্শন করে না। সো আমরা বলতেছি ভাইয়া বোমা যে রয়েছে, এই বোমা দিয়ে আমি মাথায় রাখবো। বোমা থেকে মাথায় রাখবো ভাই ব্রেলিয়াম, আর মা থেকে মাথায় রাখবো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ব্রেলিয়াম কি করে না ভাইয়া, যে শিখা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে না। এই যে এরা কি করে না, শিখা পরীক্ষা বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না। বাট অন্যান্য মৌল যে আছে যেগুলো বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না, বর্ণ কি করবে না, প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে। বাট কিছু কিছু মৌল আছে যেগুলো হচ্ছে বর্ণ প্রদর্শন করে। এখন কোন কোন মৌলগুলো বর্ণ প্রদর্শন করে আমরা সেগুলো দেখবো। একটুখানি দেখেন ভাইয়া, যে ভাইয়া কি বলছে আপনাকে যে শিখা পরীক্ষায় কোন ধাতু পরীক্ষা হলুদাভ সবুজ বর্ণ, অর্থাৎ হলুদাভ সবুজ বর্ণ বলছে। এখন হলুদাভ সবুজ বর্ণ প্রদর্শন করবে। এখন ক্যালসিয়াম যে রয়েছে, এই ক্যালসিয়ামটা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে শিখা পরীক্ষার ক্ষেত্রে ইটের মতো লাল, ইটের মতো লাল, ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে, ইটের মতো পোড়া ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে থাকে। আর এইখানের মধ্যে সোডিয়াম যে রয়েছে, সোডিয়ামটা সোনালী হলুদ, সোনালী হলুদ, সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে থাকে, সোনালী হলুদ। আর পটাশিয়াম হচ্ছে বেগুনি, বেগুনি বর্ণ প্রদর্শন করে থাকে, বেগুনি বর্ণ প্রদর্শন করে। এন্ড দেন এখান থেকে আরো কিছু মৌল তোমাকে জানা লাগবে, যেমন এখান থেকে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে কি করবে, লিথিয়াম হচ্ছে লাল বর্ণ প্রদর্শন করবে, লিথিয়াম কি করবে, লাল বর্ণ প্রদর্শন করবে। আচ্ছা দেখি কে কে আনসার করলা। ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে 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 ডান, ওকে ডান। আচ্ছা আসেন আমরা এখানে এই পার্টটা আগে দেখি। লিথিয়াম যে রয়েছে, লিথিয়াম লাল বর্ণ প্রদর্শন করবে, কি করবে, লিথিয়াম লাল বর্ণ প্রদর্শন করবে। এবং রুবেডিয়াম যে রয়েছে, রুবেডিয়াম আমাদের কি হবে ভাইয়া, লালচে বেগুনি, লালচে বেগুনি বর্ণ প্রদর্শন, লালচে বেগুনি বর্ণ প্রদর্শন করবে রুবেডিয়াম। এবং কপার যে রয়েছে, কপারটা অনেকবার চলে আসে, সেটা হচ্ছে নীলাভ সবুজ, কি হয় থেকে ভাইয়া, নীলাভ সবুজ বর্ণ প্রদর্শন করবে, নীলাভ সবুজ বর্ণ প্রদর্শন করবে। এবং স্ট্রানশিয়াম যে রয়েছে, স্ট্রানশিয়াম আমাদের কি করবে ভাইয়া, লাল বর্ণ প্রদর্শন করবে। স্ট্রানশিয়াম কি করবে, টকটকে লাল যে রয়েছে, এই টকটকে লাল বর্ণ প্রদর্শন করবে। এবং সিজিয়াম যে আছে, এই সিজিয়াম আমাদের কি করবে ভাইয়া, নীল বর্ণ প্রদর্শন করবে, কি করবে, নীল বর্ণ প্রদর্শন করবে।
এখন মনে হতে পারে তোমার ভাই হলুদাভ সবুজ, এই হলুদাভ সবুজ যে আছে কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো কি হয় থেকে আপেলের মতো সবুজ বর্ণ প্রদর্শন করে থাকে, সবুজ বর্ণ প্রদর্শন করে দিয়ে থাকে কে ভাইয়া, এই যে বেরিয়াম যে রয়েছে, এই যেটা হচ্ছে হলুদাভ সবুজ। কাঁচা আপেলে কি থাকে একটু হলুদাভ সবুজ ভাব থাকে না, যার কারণে এখান থেকে আমাদের কি হবে ভাইয়া, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চল হবে বেরিয়াম। এই বেরিয়াম থেকে কি হয়ে যাবে ভাইয়া, আমরা হলুদাভ সবুজ বর্ণ এখান থেকে লক্ষ্য করতে পারবো। এবং এইখানের মধ্যে দেখো তোমাদেরকে আরো একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু সময় আমাদের যে কাজটা হয় থেকে কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে পরীক্ষা করা হয় থেকে, এই কোবাল্ট ব্লু গ্লাসের ক্ষেত্রে কোনটা বর্ণ প্রদর্শন করে আর কোনটা বর্ণ প্রদর্শন করে না এই বিষয়টা জানা একটু খুবই জরুরি। এখন কোবাল্ট ব্লু গ্লাস রয়েছে, কোবাল্ট ব্লু গ্লাস, এই কোবাল্ট ব্লু গ্লাসের ক্ষেত্রে একটুখানি লক্ষ্য করো, কোবাল্ট ব্লু গ্লাস, কোবাল্ট ব্লু গ্লাস, ব্লু গ্লাস, এই কোবাল্ট ব্লু গ্লাস রয়েছে, এই কোবাল্ট ব্লু গ্লাসের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে কি ভাই, কোবাল্ট ব্লু গ্লাসের ক্ষেত্রে আমাদের পটাশিয়াম যে রয়েছে, এই পটাশিয়াম আমাদের একটা বর্ণ প্রদর্শন করে থাকে, সেটা হচ্ছে গোলাপি বর্ণ কি করে থাকে, গোলাপি বর্ণ প্রদর্শন করে থাকে, গোলাপি বর্ণ প্রদর্শন করে থাকে কি থেকে, গোলাপি বর্ণ প্রদর্শন করে। বাট কপার যে রয়েছে, কপার কিন্তু ব্লু গ্লাসে কি করে না, বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না। এবং এখান থেকে আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি যে ভাইয়া আমরা যদি এখান থেকে লক্ষ্য করি যে ভাই কপার এবং হচ্ছে সোডিয়াম যে রয়েছে, সোডিয়ামও কি করে না, ব্লু গ্লাসের ক্ষেত্রে বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না। সোডিয়াম যে রয়েছে, সোডিয়াম আমাদের একটুখানি বর্ণ প্রদর্শন করে, সেটা হচ্ছে যে হালকা সবুজ, হালকা সবুজ বর্ণ প্রদর্শন করে কি করে থেকে, হালকা সবুজ। সোডিয়াম কি থেকে হালকা সবুজ বর্ণ প্রদর্শন করবে, হালকা সবুজ, হালকা সবুজ বর্ণ প্রদর্শন করবে। এই যে পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়ামের বর্ণটা তোমরা মাথায় রাখতে পারো, কোবাল্ট ব্লু গ্লাসের ক্ষেত্রে কারিনা সে গোপালের মেয়ে না, কারিনা কারিনা সে গোপালের মেয়ে না, এই সঙ্গে দিয়ে মাথায় রাখতে পারো যে ভাই কারিনা সে গোপালের মেয়ে না। এই যে সে থেকে কি করবা, যে গোপালের প থেকে পটাশিয়াম, প থেকে পটাশিয়াম, পটাশিয়াম যেটা কে দ্বারা আমরা প্রকাশ করতেছি, এবং এই গো থেকে হচ্ছে গোলাপি বর্ণ প্রদর্শন করবে, গোলাপি বর্ণ প্রদর্শন করবে। এই যে কারিনা, কারিনা থেকে মাথায় রাখবো কপার, এটা কি করবে না, প্রদর্শন করবে না। এবং এইখানের মধ্যে সোডিয়াম যে রয়েছে, যেটা সবুজ আমি বললাম, এইখানের মধ্যে সোডিয়াম থেকে স যে আছে, এই স থেকে সবুজ, হালকা সবুজ বর্ণ প্রদর্শন করবে কে, হালকা সবুজ বর্ণ প্রদর্শন করবে সো থেকে সোডিয়াম, ছ থেকে সোডিয়াম। ওকে, এইটুকু বিষয় একটু জাস্ট জানা থাকলে আর কোনো সমস্যা হবে না। সবাই একটু ভাইকে বলো যে সবাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, সবাই একটু জাস্ট ভাইকে বলো যে এই বিষয়টা সবার বোঝা গেছে কিনা। সবাই একটু জানাও আমাকে, সবাই ক্লিয়ার বুঝতে পারছো কিনা। ওকে, এই তো বি নাম্বার আনসার করেছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। সো নেক্সট কোশ্চেনটা সবাই এখন আনসার করো যে ভাই একটি লবণ শিখা পরীক্ষা ইটের মতো লাল শিখা প্রদর্শন করে। সো আমি এখানে বিগত কোশ্চেনে আপনাদেরকে সবগুলো পার্ট বলে দিয়েছি। সো এই কোশ্চেনটার আনসার বলেন আমাকে যে ভাইয়া এইটা কোনটা হবে। সবাই 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 একটু আনসার করেন, সবাই একটু ভাইকে আনসার করে জানান যে ভাইয়া এই কোশ্চেনের আনসার আমাদের তাহলে কি হবে, এই কোশ্চেনের আনসার আমাদের কি হবে। দেখি আপনারা কে কে পারেন এই কোশ্চেনের আনসার, কে কে পারেন। যদি আপনারা এই কোশ্চেনের আনসার দিতে পারেন তাহলে বুঝবো আপনারা মনোযোগ সহকারে সবাই ক্লাস করেছেন। ওকে, সো একটু সবাই আনসার দেন, সবাই একটু আনসার দেন, সবাই একটু আনসার দেন যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার আমাদের কি হবে। কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে দিয়েছি যে শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে থাকে কে। সবাই একটু বলেন আমাকে। এই তো প্রমির ক্লিয়ার, ওকে জোস। আসেন একটু বলেন আমাকে যে ভাইয়া এই কোশ্চেনের আনসার আমাদের কি হবে, এই কোশ্চেনের আনসার কি হবে। পোলাপান কি খুবই ক্লান্ত হয়ে গেছে নাকি, পোলাপান কি খুবই ক্লান্ত হয়ে গেছে। সবাই একটু জানান, জানান আমাকে, সবাই একটু আমাকে জানান। ভাইয়া জীবনে অনেক বাধা বিপত্তি থাকবে, এই বাধা বিপত্তিকে অতিক্রম করেই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। তুমি যে এখন এই পৃথিবীতে বেঁচে আছো, এই বেঁচে থাকার ক্ষেত্রেও কিন্তু তোমাকে অনেক প্রতিকূলতা বা বাধা বিপত্তি ডিঙ্গিয়ে কিন্তু তারপর এই দুনিয়াতে তোমাকে এক্সিকিউট করতে হচ্ছে। তুমি যদি সর্বদা পরিবর্তনশীল না হও তাহলে তুমি কখনোই এই দুনিয়াতে টিকে থাকতে পারবা না।
এ কারণে দেখো তুমি একটুখানি লক্ষ্য করো ডাইনোসরের দিকে, তার কিন্তু শরীরের কাঠামোটা সে চেঞ্জ করতে পারে নাই, বিধায় কিন্তু সে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ঠিক এরকম ভাই বিষয়টা, তুমি যদি এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে না পারো, এই প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু তোমাকেও নিজে কি করতে হবে, নিজেকে সাইডে যেয়ে থাকতে হবে। সো আমি চাই যাতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট নিজেকে অলওয়েজ পরিবর্তনশীল করে নিজেকে এভাবেই গড়িয়ে তুলবে, যাতে প্রত্যেকটা পরিবেশে সে নিজেকে খাপ খাওয়াই নিতে পারে। ওকে, সো আনসার করেছে ইতিমধ্যে অনেকেই। ওকে জোস, ওকে বি বি, ওকে ক্যালসিয়াম ক্যালসিয়াম, এই তো পোলাপান সবাই বলে দিয়েছে যে ভাইয়া এটার আনসার আমাদের বি নাম্বারটা হবে। কেন বি নাম্বার হবে? কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি সোডিয়াম কি হয় থেকে ভাইয়া, সোনালী হলুদ। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট সেকশনে জানায় দাও যে ভাইয়া সোডিয়াম কি হয় থেকে, সোনালী হলুদ হয় থেকে, কি হয় থেকে, সোনালী হলুদ হয় থেকে। এবং বেরিয়াম কাঁচা আপেলের মতো, কি হয় থেকে, কাঁচা আপেলের মতো হলুদাভ সবুজ হয় থেকে, কাঁচা আপেলের মতো কি হয় থেকে, কাঁচা আপেলের মতো বর্ণ হয় থেকে। এবং কপার কি হয় থেকে, নীলাভ সবুজ, কি হয় থেকে ভাইয়া, নীলাভ সবুজ বর্ণ প্রদর্শন করে দিয়ে থাকে। সো ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো, পোড়া ইটের মতো, ইটের মতো কি হবে, পোড়া ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করবে, লাল বর্ণ প্রদর্শন করবে। সো যার কারণে এটা কি হবে ভাইয়া, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ক্যালসিয়াম হয়ে যাবে কাঙ্ক্ষিত আনসার, ক্যালসিয়াম হয়ে যাবে কাঙ্ক্ষিত আনসার। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাইতে পারি, নেক্সট কোশ্চেনে আমরা যাইতে পারি। চলেন আমরা দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি হলো। কে বলেছে আপনারে? হ্যাক হয়েছে আপনারা কে বলেছে? আসেন আসেন, ওকে আসেন নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। এই যে ভাই দেখো নেক্সট কোশ্চেনটাও কিন্তু আপনাদের পারার মতো একটা কোশ্চেন, যে ভাইয়া কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর, কোন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের, কোন সিরিজ, বামার সিরিজ। এই সিরিজের মধ্যে একটা বিশেষ বর্ণ ধর্ম আছে, সেই ধর্মটা আমাকে বলতে পারবেন সবাই একটু, সেই ধর্মটা কি, যে এইটাই হচ্ছে একমাত্র সিরিজ যেটাতে দৃশ্যমান আলো কি হয় থেকে লক্ষ্য করা যায় এই সিরিজের মধ্যে, হাইড্রোজেন বর্ণালীর। যে এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে বামার সিরিজের মধ্যে একমাত্র কি হয় থাকে, যে দৃশ্যমান বর্ণালী লক্ষ্য করা যায়, অর্থাৎ দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে লক্ষ্য করা যায়। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরণ রশ্মি কোনটি, সর্বনিম্ন বিকিরণ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি হবে আমাদেরকে। সো সবাই একটু দেখেন, বামার সিরিজ যেহেতু বলেছে, বামার সিরিজ বলার সাথে আমি বুঝে গেছি n1 এর মান কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কি বলছে ভাই, তরঙ্গ সংখ্যা বলছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলেছে মানে কি, আমরা জানি ই ইকুয়াল কি লেখা যায়, ডেল ই ইকুয়াল বলা যায় প্লাঙ্কের সমীকরণ ইকুয়াল hc বাই ল্যামডা। তাহলে সর্বনিম্ন বলেছে কি ভাইয়া, যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে ল্যামডা কি হবে, মাইনাস হবে, আর হচ্ছে কি এটা সর্বোচ্চ হবে, এটা কি হবে, সর্বোচ্চ হবে। এখন এটা কি সর্বোচ্চ হবে না, এটা সর্বোচ্চ হবে না, কারণ এখান থেকে দেখো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলেছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলেছে মানে কি এইটা সর্বোচ্চ হবে, মানে এটা সর্বোচ্চ হবে। এটা যদি সর্বোচ্চ হয় কি হবে, এটা সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্ন মানে কি, যে সর্বনিম্ন আমরা ল্যামডা মিনিমাম দেখবো, কি দেখবো, ল্যামডা মিনিমামের মান দেখবো। ল্যামডা মিনিমামের মান যদি আমরা লক্ষ্য করি, এই যে ভাই আমরা জানি নিউ বার ইকুয়াল কি লেখা যায়, 1 বাই ল্যামডা। সো ল্যামডা মিনিমাম আমরা লক্ষ্য করবো, ল্যামডা মিনিমাম যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ল্যামডা মিনিমাম কি হয় থেকে ভাইয়া, ল্যামডা মিনিমামের ক্ষেত্রে n2 এর মান কি হয় থেকে, n2 এর মান n1 প্লাস 1 হয় থেকে, ঠিক তার আগের উপরটা। আর যে ল্যামডা ম্যাক্সিমাম হয় থেকে, ম্যাক্সিমামের ক্ষেত্রে n2 এর মান কি হয় থেকে, n2 এর মান আমাদের কি হয় থেকে, ইনফিনিটি হয় থেকে। ল্যামডা ম্যাক্স এর ক্ষেত্রে কি হয় থেকে, n2 এর মান আমাদের ইনফিনিটি হয় থেকে। সো আমরা এখান থেকে ল্যামডা মিনিমাম অর্থাৎ তরঙ্গ সংখ্যা, অর্থাৎ এইটার জন্য তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই, তাহলে আমাদের এক্ষেত্রে এরকমটা হবে, এক্ষেত্রে এরকমটা হবে। যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতেছি ভাইয়া, বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরণ কোনটি হবে, বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কি হবে। তাহলে আমরা বামার সিরিজের জন্য এটা হচ্ছে প্রথম সিরিজ, এটা হচ্ছে দ্বিতীয় সিরিজ বামার সিরিজ, ঠিক তার উপরেরটা যে রয়েছে অর্থাৎ n1 ইকুয়াল আমরা কি বলেছি ভাইয়া, n1 ইকুয়াল আমরা বলেছি 2, তাহলে n2 ইকুয়াল আমরা কি বলবো ভাইয়া, 2 প্লাস 1 অর্থাৎ আমাদের 3 দাঁড়াবে। তাহলে এখান থেকে আমরা বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা বের করব, নিউ বার ইকুয়াল কি বলা যাবে, rh ইনটু কি বলা যাবে, 1 বাই n1 স্কয়ার মানে কি 2 এর উপর বর্গ মাইনাস 1 বাই কি হবে, 1 বাই 3 এর উপর বর্গ। তাহলে এখান থেকে z স্কয়ার এর ক্ষেত্রে z এর মান কত, 1, হাইড্রোজেন যেহেতু বলেছে, যার কারণে আমরা পাচ্ছি 1 বাই 4 মাইনাস 1 বাই 9। সো rh, তাহলে 4 লং কত হবে ভাইয়া, 36 লসাগু, আর এখান থেকে আমরা দেখতেছি 9 মাইনাস 4 rh। সো এখান থেকে আমাদের আসতেছে কত, 5 rh বাই কি বলাচ্ছে 36। সো এটা আমাদের কোথায় আছে, এই যে ভাই খ নাম্বারে আমাদের আছে। সো দিস ইজ দা কারেক্ট আনসার, যে বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা। দেখি তোমরা কে কে আনসার করলা,
দেখি তোমরা কে কে পেরে গেছো। এই তো অনেকে অনেকে আনসার দিয়েছে, স্নেহা আনসার দিয়েছে, হিমেল আনসার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই তো জোস জোস, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। দেখো ভাই এটা কিন্তু অনেকবার চলে আসতেছে, এই কোশ্চেন গুলা কিন্তু অনেকবার চলে আসতেছে। সো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, যেগুলো আমরা আগের ক্লাসে আমরা দেখি নাই। সো আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু এইগুলো বিষয় দেখে ফেলতেছি। সো সবাই আমাকে বলো সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো সবার কাছে এটা ক্লিয়ার কি না। সবাই একটু ভাইকে বলো যে সবার কাছে এটা ক্লিয়ার কিনা। ওকে ওকে ওকে, আসেন তাহলে এই নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখেন তো ভাই, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে যে পানির আয়নিক গুণফল KW আমরা যেটাকে বলতেছি, এর একক কি হবে, এর একক কি হবে। সবাই একটু আমাকে বলেন তো ভাইয়া এর এককটা কি হবে, সবাই একটু প্রেডিক্ট করেন, দেখি আপনারা কে কে প্রেডিক্ট করতে পারেন। সবাই একটু প্রেডিক্ট করেন দেখি যে আপনারা কে কে এটা প্রেডিক্ট করতে পারতেছেন, দেখি আপনারা কে কে পারেন। এটা কিন্তু অনেক সোজা, অনেক ইজি একটা কোশ্চেন। জাস্ট আমাদের এইখানের মধ্যে পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে কি করতে হবে, এককটা আমাদেরকে বের করতে হবে। এই এককটা আমরা কিভাবে বের করতে পারবো, এককটা বের করতে পারবো, আমরা জানি যে এটা একটা কি ঘনমাত্রা রিলেটেড বিষয়। ঘনমাত্রা রিলেটেড যদি বিষয় হয় তাহলে আমরা কি করে থাকি ভাই, মোল পার লিটার একক হয়ে থাকে, কি হয় থেকে মোল পার লিটার একক হয়ে থাকে। তাহলে মোল পার লিটার একক যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের জাস্ট তাদের ক্ষেত্রে কি করতে হবে, এন এর মান আমাকে বের করতে হবে, করলে আমি বসিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সো সবাই একটু বলেন আমাকে দেখি কে কে পারলেন আপনারা, দেখি দেখি আপনারা কে কে পারলেন। ওকে আসেন, পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে আমরা কি জানি, যেটাকে KW দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পানিকে যদি আমরা কি থাকি ভাই বিয়োজিত করেই থাকি, তার এখান থেকে পাওয়া যাবে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে কি হাইড্রোক্সিল আয়ন। সো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এখন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এর গুণফলকে আমরা কি বলে থাকি পানির আয়নিক গুণফল, যেখানে আমাদের কি হয়ে থাকে 1 × 10 ইনভার্স কি হয়ে থাকে ভাই 14 হয়ে থাকে এর মানের মানটা, KW এর আয়নিক গুণফল। এবং যে ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় কি হয়ে থাকে ভাইয়া, পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হয়ে থাকে সমান হয়ে থাকে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার মান কি হয়ে যায় সমান হয়ে থাকে। সো আমরা এখান থেকে দেখবো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হচ্ছে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এদের গুণফলটা কি আমি কি বলবো KW বলবো। সো এখান থেকে আমি বলতে পারবো H প্লাস ইকুয়াল, আমি যেহেতু দুইটাই সমান তার কারণে স্কয়ার বলতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে ঘাত দেখতেছি কত ভাই আমাদের 2। তাহলে আমরা জানি যে ঘনমাত্রা একক কি হয় থাকে, ঘনমাত্রা একক হয় মোল পার লিটার। তাহলে মোল পার লিটার যদি হয়ে থাকে তার উপর কি হবে স্কয়ার হবে, কারণ একক তো আমরা এভাবে বের করে থাকি। সো এখান থেকে আমি বলতেছি যে মোল স্কয়ার পার লিটার ইনভার্স 2। সো এটা কোন অপশনে আছে সবাই একটু বলেন তো আমাকে দেখি, এটা কোন অপশনে আছে, সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখি আপনারা কে কে আনসার করলেন, দেখি আপনারা কে কে আনসার করে ফেলেছেন, কে কে আনসার করেছেন। এই তো হিমেল আনসার করেছে, শিবলি ইয়াসমিন আনসার করেছে, ওকে জোস জোস জোস। আয়শা সুলতান আনসার করেছে, ওকে। যে যে আনসার করবে আমি তার নাম নিব, কারণ সে অনেক কষ্ট করে অনেক মেধা খাটিয়ে কিন্তু কি করতেছে আনসার গুলো করছে। তোমরা জাস্ট আমার সাথে সাথে আনসার করা ট্রাই করো, দেখতে পারবা যে ভাই এখানের পড়ালেখা আমাদের ক্লাসের পড়ালেখা ক্লাসেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যে ভাইয়া কি হচ্ছে মোল পার লিটার ইনভার্স 2। ভাই এখানে ভুল হোক ভাই ইটস ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে ভাই শিখার জন্য তুমি এসেছো, তোমাকে শিখতে হবে ভাই, ভুল থেকেই তো মানুষকে শিখতে হয়। তুমি যদি ভুলেই না করো বা ওই পথে যদি তুমি নাই আগাও তাহলে ভাই তুমি কেমনে বুঝবা ভাই, তুমি রুমে বসে চিন্তা করতেছো যে আমি এখানে যাব, আমি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে ভাই কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, ওই রুমের মধ্যে থেকে তোমাকে স্টাডি করতে হবে, তোমাকে ওই প্ল্যান মাফিক আগাতে হবে। ভাই একটা মানুষের সফলতা খুব সহজেই কিন্তু ধরা যায় না, তার পিছনে বিহাইন্ড দ্য সিনারিও অনেক কিন্তু স্যাক্রিফাইস থাকে, যেটা আমরা কখনোই মানুষজন লক্ষ্য করি না। আমরা শুধুমাত্র তার সফলতাটাকেই দেখি, যে সফলতা সবাই কিন্তু কি হয়ে যায় ভাগিদার হয়ে যায়, বাট ভাইয়া ব্যর্থতার ভাগিদার কিন্তু তোমাকে নিজেকেই নিতে হবে। সো দেখো তুমি যদি ভাই নিজে সফল হয়ে যাও তখন কিন্তু সবাই বলবে তোমাকে নিয়ে গর্ব করবে, তুমি এলাকার একজন মানে একজন গর্বিত পার্সন হিসেবে তোমাকে তখন সবাই কি করবে, সবার কাছে এই নাম যশটা ছড়িয়ে পড়বে। বাট তুমি যদি ব্যর্থ হয়ে যাও তখন কিন্তু জাস্ট কেউ তোমাকে কিছুই দিবে না, মানে তোমার ভ্যালু লেস হয়ে থাকবা। তোমাকে যেহেতু ভাই পড়ালেখা করতে হবে, অন্য কোনো অপশন তোমার হাতে নাই, এট দিস মোমেন্ট তোমাকে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ভাই পড়ালেখাটা করাই উচিত, কারণ অন্য সব অপশন তোমার বন্ধ। কারণ আমাদের বাবা মা আমাদেরকে এমন ভাবে ট্রিট করছে যে ভাই পড়ালেখা ছাড়া আদার্স কোনো অপশন নাই। সো ভাই যেটা কাজ তোমাকে দিয়েছে তুমি সেটাই করো, তোমার তো অন্য কোনো কাজ নাই, জাস্ট নিজে মনোযোগ সহকারে একটু পড়াশোনা করো, দেখবা জীবন অনেক সুন্দর হয়ে গেছে। ওকে আসেন, ওকে মিস্টেক সমস্যা নাই, মিস্টেক সমস্যা নাই, আসেন 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 আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করবো। নেক্সট কোশ্চেন দেখেন তো ভাইয়া কি বলেছে আমাদের,
নেক্সট কোশ্চেন দেখেন, ম্যাগনেসিয়াম ফসফেট যে এর দ্রাব্যতা গুণাঙ্ক কত। এখন ভাই দ্রাব্যতা গুণাঙ্ক আমরা যেটা দেখেছি বিগত দিনে যে ভাই ম্যাগনেসিয়ামের দ্রাব্যতা গুণাঙ্ক বা কেএসপি আমরা ওদেরকে বলি, বা সলুবিলিটি প্রোডাক্ট, কি বলে থাকি, সলুবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল আমরা বলে থাকি। এখন এইখানের মধ্যে কথা হচ্ছে ভাই কেএসপি এইটার যে প্রোডাক্ট, বাট তার আগে আমাকে এখান থেকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত জানতে হবে। এটা কিন্তু এখানকার টু দা পয়েন্ট যে ভাই ম্যাগনেসিয়াম ফসফেটটাকে সবাই একটু আমাকে বলো তো ভাই, ম্যাগনেসিয়াম ফসফেটের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম যে আছে এই ম্যাগনেসিয়ামটার কি হবে, ম্যাগনেসিয়াম আমরা জানি কি হয় থেকে ভাই, যে ম্যাগনেসিয়াম অলওয়েজ কি হয় থেকে ভাই 2+ প্রোটন করে, এবং ফসফেটের সংকেত আমরা কি জানি PO4 কি জানি 3-, এটা হচ্ছে আমাদের ফসফেট, এটা কি হয় ফসফেট। তাহলে ভাই এখান থেকে আমরা বলতেছি এ কি করবে, দুইটা কি করবে ইলেকট্রন ত্যাগ করবে, আর এ তিনটে ইলেকট্রন কি করবে গ্রহণ করবে। তাহলে আমরা জানি যখন কোন একটা যৌগ কি হয় থাকে গঠিত হয়ে থাকে তখন এরটা একে দেয় এরটা একে দেয়, অর্থাৎ সবাই কি হয় থাকে এক্সচেঞ্জ করে থাকে। তাই এক্সচেঞ্জ যদি করে তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটের ক্ষেত্রে আমি বলবো ম্যাগনেসিয়াম কি হবে, এই যে 3টা আছে এইখানের মধ্যে 3 আসবে, ম্যাগনেসিয়াম 3, আর ফসফেটের ক্ষেত্রে কি হবে PO4, এইটার মধ্যে কি হবে 2টা এখানে চলে যাবে। সো এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এখন ভাই ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত যদি আমি পেয়ে যাই তাহলে আমি এদের কি করতে পারবো, যে ভাই দ্রাব্যতা গুণাঙ্ক আমি বের করতে পারবো না, অবশ্যই আমি বের করতে পারবো। কিভাবে বের করবো, এই যে ভাই দেখো আমরা এখান থেকে একটুখানি এদেরকে কি করে থাকি বিয়োজিত করে থাকি, বিয়োজিত করলে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর এখানে আসবে 3, আর এখানে কি আসবে আমাদের ভাইয়া এখান থেকে চলে আসবে 2 ফসফেট PO4 3-, এরকম চলে আসবে। আমরা জানি দ্রাব্যতা গুণফল কেএসপি কি হয় থেকে, কেএসপি ইকুয়াল এই যে এখানের মধ্যে কি আসবে যেটা আয়ন আছে Mg2+, আর এইখানের মধ্যে যেটা সহগ থাকে সেটা উপযুক্ত ঘাতে চলে যায়, কি হয় থেকে উপযুক্ত ঘাতে চলে যায়। তাহলে 3 আছে এইটা ঘাত আকারে চলে যাবে। এবং আমরা জানি যে দ্রাব্যতা গুণফল কি হয় থেকে ভাইয়া স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় থাকে, এবং দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা নির্দিষ্ট তাপমাত্রা হয় থাকে, কি হয় থাকে নির্দিষ্ট তাপমাত্রা হয় থাকে, তাপমাত্রায় হয়ে থাকে। আমি বিগত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম নির্দিষ্ট তাপমাত্রা হয় থেকে উপযুক্ত ঘাতে মোলার ঘনমাত্রার গুণফলকে বলা হয় থেকে দ্রাব্যতা গুণফল। এখন এইখানের মধ্যে ভাই তুমি চাইলেই বলতে পারবে না ভাই সোডিয়াম ক্লোরাইডের কি হবে, সোডিয়াম ক্লোরাইডের ভাই দ্রাব্যতা গুণফল হবে, এর কিন্তু দ্রাব্যতা গুণফল হবে না, কারণ এটা 100% আয়নিত একটা কি হয় থেকে লবণ, 100% আয়নিত লবণ আছে, 100% আয়নিত লবণ। সো এটার ক্ষেত্রে আমাদের হবে না, আমাদের স্বল্প দ্রবণীয় লবণ যেটা আছে যেমন হচ্ছে সিলভার ক্লোরাইড, এইগুলা লবণ যা আছে এই ধরনের টাইপের লবণগুলো আমাদের কি হবে ভাইয়া যে এখানে ব্যবহার করা হবে। এই যেমন ম্যাগনেসিয়াম ফসফেট এগুলো ব্যবহার, জিঙ্ক হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইড, এইগুলো আমাদের কি হবে ভাইয়া, এইগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ, এই লবণগুলো দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। সো এখান থেকে আমি উপযুক্ত ঘাতে মোলার ঘনমাত্রা গুণফল দিয়েছি ইনটু কি হবে ভাইয়া ফসফেট PO4 3-, এর উপর কি হবে এর সহগ কত 2, এই যে এটা হচ্ছে তাদের দ্রাব্যতা গুণফল। সো আমরা যদি একটুখানি লক্ষ্য করি ভাই ম্যাগনেসিয়ামের উপর 3 আছে না, 3 নাই, যার কারণে এই অপশনটা আমাদের হলো না। ভাই 3 আছে, হ্যাঁ 3 আছে, বাট ফসফেটের ক্ষেত্রে ডাবল 3 দিয়েছে, সো এই অপশনটা আমাদের হলো না। তারপর ম্যাগনেসিয়াম 2+, এর উপর 3, এই যে ভাই এখানে কিন্তু 3 দেয় না, এখানে কি দিয়েছে 2 দিয়েছে, এটা আবার চোখে ভেলকি লাগাই দিবে তোমারে। ওকে, সো একটু চোখ কান খোলা রেখে এই কোশ্চেনটা আনসার করতে হবে। 2 এর উপরে দিছে, সো হবে না। তাহলে এই যে লাস্ট অপশনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, কারণ কি এই যে এর 3 এখানে দিয়েছে, এর 2 ওখানে দিয়েছে। সো দিস ইজ দা কারেক্ট আনসার, দিস ইজ দা কারেক্ট আনসার। দেখি তোমরা কারা কারা এটার আনসার করতে পারলা। এই তো স্নেহা আনসার দিয়েছে, আদনান সাকি আনসার দিয়েছে, হিমেল ভাই আনসার দিয়েছে। ওকে ওকে, জোস জোস। শিবলি ইয়াসমিন আনসার দিয়েছে। ওকে, যারা যারা আনসার দিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে জাম্প করব। এখানে যদি জাস্ট এস এর মান বলে দিত তাহলে আমরা এস দিয়ে যদি আমি দেখাই তাহলে এক্ষেত্রে আমাদের কি আসবে ভাইয়া, এটা আসবে কত আমাদের এখান থেকে যদি আমরা এস দিয়ে বের করতে চাই তাহলে এটা হচ্ছে 3s আসবে, আর এটা আসবে আমাদের 2s। তাহলে এটা 3 কি হবে আমরা শর্টকাটেও বের করতে পারবো, 3 এর উপর 3 কিউব, আর এখানে কি হবে 2 এর উপর 2 কিউব, আমার উপর আমি, তোমার উপর তুমি, দিন শেষে তুমি মিলে যাব তুমি আর আমি। সো এখান থেকে আমি বলতে পারবো 27 ইনটু হচ্ছে কি ভাইয়া 4s⁵। সো 108s⁵ আমাদের এখান থেকে চলে আসতে পারবে এখান থেকে। ওকে, আসেন তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে ভাইয়া দেখেন, যে সমআয়ন প্রভাব বিদ্যমান কোনটিতে, বা এই সমআয়ন বা কমন আয়ন ইফেক্ট যেটাতে দুই ক্ষেত্রে আমাদের কি দেখা যাবে একই ধরনের আয়ন লক্ষ্য করা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা শুধুমাত্র আপনাদের বোর্ড পরীক্ষার জন্য না, এটা এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ভাইয়া সমআয়ন প্রভাব বিদ্যমান কোনটিতে। এটা অনেকবার কিন্তু চলে আসছিল যে সমআয়ন প্রভাব বিদ্যমান কোনটির ক্ষেত্রে। সো সমআয়নটার ক্ষেত্রে যে বিষয়টাকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে, এখান থেকে তোমরা ক্যাটায়নের ক্ষেত্রেও দেখে থাকো এবং অ্যানায়নের ক্ষেত্রেও দেখে থাকো, বাট
সর্বপ্রথম তোমাকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ক্যাটায়নকে আগে প্রায়োরিটি দিতে হবে। ক্যাটায়ন মানে কি ভাইয়া, যেটা পজিটিভ চার্জ, ক্যাটায়ন আগে কি পাবে, আগে গুরুত্ব পাবে, ক্যাটায়ন আগে গুরুত্ব পাবে, ক্যাটায়ন আগে গুরুত্ব পাবে। তারপরে কি হবে ভাইয়া, পাবে তারপর অ্যানায়ন হবে, তারপর অ্যানায়ন হবে, তারপর অ্যানায়ন হবে। সো যেটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কি হবে, অ্যানায়ন হবে। যেটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একই ধরনের কি থাকবে, আয়ন বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে আমাদের বলবো কি ভাইয়া, সময়ায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। যেমন দেখেন এখান থেকে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে ভাইয়া এখানে কি আছে আমাদের, এখান থেকে যদি একটা বিষয় আপনি লক্ষ্য করেন যে ভাইয়া সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে আমাদের কয়েকটা একটু উদাহরণ জাস্ট মাথার মধ্যে রাখতে হবে। সময়ায়নের ক্ষেত্রে একটুখানি লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা জানি হাইড্রোজেন সালফাইড যে আছে, এই হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কি দেখা যায়, সময়ায়ন প্রভাব লক্ষ্য করা যায়। জাস্ট এই কয়েকটা উদাহরণ একটু মাথায় রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যেমন দেখেন হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভাই, হাইড্রোজেন, এই দুটোর ক্ষেত্রে কি আছে, হাইড্রোজেন আছে এবং এখানেও হাইড্রোজেন আছে, যার কারণে এদের ক্ষেত্রে সময়ায়ন প্রভাব লক্ষ্য করা যাবে। তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম কি হয় থেকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা জানি অ্যামোনিয়াম আয়ন যেটা হচ্ছে ক্যাটায়ন হিসেবে এখানে কাজ করে থাকে, যার কারণে এটা আগে প্রায়োরিটি পাবে। তারপরে আমরা দেখবো সোডিয়াম ক্লোরাইড, কি দেখবো, সোডিয়াম ক্লোরাইড এবং কি করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক্ষেত্রে আমাদের ক্লোরাইড আয়ন রয়েছে, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে সময়ায়ন প্রভাব লক্ষ্য করা যাবে। তার পরবর্তীতে দেখবো আমরা সিলভার ক্লোরাইড এবং আমরা দেখবো কি সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে আমরা দেখছি সমান একই আয়ন হিসেবে কি রয়েছে বা ক্লোরাইড রয়েছে, যার কারণে সময়ায়ন প্রভাব এখানে ক্লোরিন দেখা যাবে, এক্ষেত্রে আমাদের ক্লোরিন লক্ষ্য করা যাবে এবং এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন লক্ষ্য করা যাবে এবং এক্ষেত্রে আমাদের কি হবে, অ্যামোনিয়া লক্ষ্য করা যাবে। যার কারণে সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া, আনসার কোনটা হবে, সবাই একটু বলেন তো দেখি আমাকে। এখানে যা যা দিয়েছি, যা যা উদাহরণ দিয়েছি, সবগুলাই সময়ায়নের জন্য প্রযোজ্য। যেটা দেখবেন অপশনে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখি আপনারা কে কে পারলেন, দেখি আপনারা কে কে পেরে গেছেন। এই তো জোস সবাই আনসার করেছে যে ভাই এ নাম্বার। ওকে, এর জয় যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়ে গেছে, এই তো হিমেল আনসার দিয়েছে, সামিয়া ইয়াসমিন, ওকে শিবলি, ওকে জোস সবাই পেরে গেছে। আসেন তাহলে আমরা নেক্সটে এখন জাম্প করব। যেমন দেখেন ভাই এখানে কিন্তু ক্লোরাইড আয়ন আছে, সো ক্লোরাইড আয়ন হবে না, এখানে ক্লোরাইড আয়ন আছে, সো এগুলো হবে না। ওকে, তাহলে নেক্সটে আমরা জাম্প করি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখেন, নেক্সট কোশ্চেনে আপনাদের কাছ থেকে ঘনমাত্রা চেয়েছে, যেটা একটু রিটেনের মতো, বাট এটা আপনাদের এমসিকিউ তে এসে গেছে চট্টগ্রাম বোর্ডে 2019 সালে, চট্টগ্রাম বোর্ডে 19 সালে এই কোশ্চেনটা চলে এসেছে। এই কোশ্চেনটা করলে আপনাদের মোটামুটি অনেকগুলা বিষয় আপনাদের কমপ্লিট হয়ে যাবে, সো সবাই একটু আমাকে বলেন যে ভাইয়া আমাদের এই কোশ্চেনটার আনসার কি হবে, একটু সবাই প্রেডিক্ট করেন, আমিও এখান থেকে অ্যাপ্রোচ করি। যে দেখেন ভাইয়া কি বলছে, অ্যালুমিনিয়াম সালফেট, কি বলেছে, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা দ্রাব্যতা গুণফল, যেহেতু আমাদের দ্রাব্যতা দেওয়া আছে, কি দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, সো দ্রাব্যতা গুণফল আমরা কিভাবে বের করি, সেই সূত্র জাস্ট ইউজ করে আমরা এখান থেকে অ্যাপ্রোচ করব। এবং আমাকে লাগবে কি, সালফেটের ঘনমাত্রা লাগবে, অর্থাৎ এস এর মান আমাকে লাগবে সালফেটের জন্য। তাহলে লক্ষ্য করেন বিষয়টা এখানে, যে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল যদি আমি বের করতে যাই, Al2SO4, এখান থেকে হচ্ছে কি ভাইয়া 3, এখান থেকে যদি আমি এটাকে বিয়োজিত করি তাহলে অ্যালুমিনিয়াম কি আসবে ভাইয়া, অ্যালুমিনিয়াম 3 প্লাস, যেখানে আমাদের দুইটা আছে, প্লাস কি হবে, যে তিনটা আছে সালফেট SO4, আমাদের কি আছে ভাই, SO4 2 মাইনাস। এখন কথা হচ্ছে যে আমাদের ভাইয়া এখান থেকে এইটা বিষয় চলে আসছে, কিন্তু আমার লাগবে কি, সালফেটের জন্য আমাকে ঘনমাত্রা লাগবে, কিসের জন্য, সালফেটের, আমাকে সম্পৃক্ত মানে সালফেটের ঘনমাত্রা লাগবে। কার ঘনমাত্রা, সালফেটের ঘনমাত্রা লাগবে। এই দ্রবণের মধ্যে আমাদের সালফেটের ঘনমাত্রা লাগবে এবং দ্রাব্যতা গুণফলের মান অনেক KSP এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে। এখন আমরা জানি এখান থেকে শর্টকাট ওয়েতে যদি আমি যদি বের করতে যাই, KSP আমি যদি বের করতে যাই, তাহলে আমি বলবো 2 এর উপর 2, মানে আমার উপর আমি, 3 এর উপর 3 তোমার উপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হয়ে যাব তুমি আর আমি। তাহলে এখান থেকে আসবে 108, S টু দি পাওয়ার কি আসবে 5, S টু দি পাওয়ার 5, যেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফলের মান কত দেওয়া আছে আমাদের ভাইয়া, 1.5 ইনটু কি আছে 10 ইনভার্স 5, এটা দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আসছে আমাদের S ইকুয়াল রুট ওভার কি হচ্ছে ভাইয়া 5, আর এখান থেকে আসতেছে আপনার 1.5 ইনটু 10 ইনভার্স 5 বাই কত আসতেছে 108 চলে আসতেছে। সো এখান থেকে আমাদের কত আসে সবাই একটু বলেন তো আমাকে দেখি, যে ভাই এখান থেকে আমাদের কত আসে, সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলেন তো ভাইয়া এটার আনসারটা কত আসে, সবাই একটু বলেন ভাইকে, যে ভাইয়া এটার আনসারটা কত আসে, সবাই একটু বলেন আমাকে,
সবাই একটু বলেন আমাকে যে ভাইয়া এটার আনসারটা কত আসে, সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন। আচ্ছা হিমেল ভাই আনসার দিয়েছে 12.75 ইনটু 10^2। আচ্ছা দেখা যাক, আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত আসে। এখান থেকে এটা আসতেছে 4.2। এটার আনসার আমাকে দেন ভাইয়া, এটা ক্যালকুলেশন আনসার দেন আগে। এটার আনসার আসতেছে 4.2 ইনটু 5 ইনটু 10 ইনভার্স কত আসছে, 10^2। এখন 10^2 আসছে, বাট এখানে আমার চেয়েছে কি ভাইয়া সালফেট চেয়েছে। আমি তো এটা এস এর মান বের করছি, অর্থাৎ এটা হচ্ছে টুয়াইস এস, এটা হচ্ছে 3s। এখন আমাকে সালফেটের জন্য যেহেতু বলেছে, তার কারণে আমাকে কি করতে হবে, 3s দ্বারা গুণ করতে হবে। 3s দ্বারা, এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করে ফেলবা যে ভাই জাস্ট এস দিয়ে কি করবা করে ফেলবা, বাট এটা দ্রবণের মধ্যে তোমাদের কত মোল আছে সে বিষয়টা তোমাকে এখানে আইডেন্টিফাই করে এখান থেকে কাজ করতে হবে। সো 3 ইনটু এস, অর 3 ইনটু হচ্ছে 4.25 ইনটু 10 ইনভার্স কত ভাইয়া 2। সো এটার সাথে আমি যদি গুণ করি তাহলে 3 হচ্ছে 12 আর 3 25 হচ্ছে 75, 12.75 ইনটু 10 ইনভার্স কত হবে ভাইয়া 2 আসবে, যেটা হচ্ছে আমাদের সি নাম্বার কারেক্ট আনসার। তোমরা যারা যারা আনসার করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার তোমরা পেরে গেছো। ওকে জোস জোস, সবাই পেরে গেছে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব, নেক্সট কোশ্চেনে জাম্প করব। সো দেখেন আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন এই যে ভাইয়া দেখো, এইখান থেকে আপনারা এখন আমাকে বলবেন যে ভাইয়া এটার দ্রাব্যতা গুণফলের একক কোনটি। আমি কিন্তু আর এটা করে দিব না, কারণ আমি আপনাদের পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে একক কিভাবে বের করতে হয় এই বিষয়ে কিন্তু আমি দেখাই দিয়েছি। সো সবাই এই কোশ্চেনটার আনসার এখন করেন, সবাই একটু এই কোশ্চেনটার আনসার একটু করেন, দ্রুত 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 সবাই আনসার করেন, সবাই এই কোশ্চেনটার আনসার করেন। দেখি ভাইয়া এই কোশ্চেনটার আনসার কি হয়, সবাই সবাই একটু আনসার করেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, তোমাদের জন্য আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা শেয়ার করতেছো না, তাহলে কেমন হয়ে যায় না বিষয়টা। সবাই একটু কষ্ট করে ভাইয়াদের কষ্টকে একটু সাফল্য মণ্ডিত করে একটু ক্লাসটা শেয়ার করে। আচ্ছা আচ্ছা এ নাম্বার এস। আচ্ছা এস এস আবার এটা কেমনে কি, আচ্ছা হয়তো বা চাপ পড়ে এসে গেছে। ওকে পুষ্প পুষ্প পুষ্প, আচ্ছা কনফিউজড ভাই, কনফিউজড হওয়ার সমস্যা নাই, কনফিউজড হওয়ার সমস্যা নাই ভাই, ভুল করে না তা তুমি তারপর শিখতে পারবা। দেখো এখান থেকে আমরা কি বলবো, দ্রাব্যতার গুণফলের একক কোনটি। দ্রাব্যতার গুণফলের কি বলছে, তোমাকে একক বের করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ভাই কেএসপি, এখান থেকে মান কত আসছে আমাদের, কেএসপি এর ক্ষেত্রে মান চলে আসছে আমাদের কি ভাইয়া 108 এস টু দি পাওয়ার 5, আর এই এস টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের কাজ, কারণ দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি জানি, একক কি জানি, মোল পার লিটার, মোল পার লিটার ইকুয়াল এস টু দি পাওয়ার 5। সো এখান থেকে আমাদের কত আসবে ভাই, মোল টু দি পাওয়ার 5, মোল টু দি পাওয়ার 5 স্ল্যাশ এল টু দি পাওয়ার 5, বা আমরা বলতে পারবো যে মোল টু দি পাওয়ার 5 পার ইনভার্স 5। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এখান থেকে আমি দেখতেছি ভাই এটা আমাদের হবে না, এটাও আমাদের হবে না, এটাও আমাদের হবে না। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এ নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এটা করাই দিয়েছিলাম, কিছুক্ষণ আগে আপনাদেরকে এটা আমি করাই দিয়েছি। সো সবাই বলেন আমাকে, সবাই বলেন যে ভাইয়া সবাই বুঝতে পারলেন কি না, সবাই একটু ভাইকে বলেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই একটু ভাইকে জানান সবাই বুঝতে পারলেন কি না। এই তো জোশ, সবাই আনসার করেছে, আয়েশা সিদ্দিকা, শিবলি, ইয়াসমিন, স্নেহা। ওকে জোশ জোশ, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন দেখেন ভাই, আমাদের আয়ন শনাক্তকরণ যে রয়েছে, এই আয়ন শনাক্তকরণ অনেক অনেক বার এই কোশ্চেন চলে আসছিল, এবং তোমরা এই কোশ্চেন গুলাতেই সবচেয়ে বেশি পরিমাণে মারাটা খাও। সো ভাইয়া দেখো এখান থেকে আমরা কি করব ভাইয়া, এখান থেকে যাতে তোমাদের ভুল ভ্রান্তি না হয় আমরা সেজন্য এমন ভাবে পড়বো যাতে হচ্ছে তোমরা সবকিছু বিষয় কি করতে পারো, মাথার মধ্যে গেঁথে ফেলতে পারো। আমরা সে বিষয়ে সেভাবেই কি করব, অ্যাপ্রোচ করব। সো চলেন আমরা এখান থেকে একটু লক্ষ্য করি যে ভাইয়া আমাদের কি রকমটা হবে। আচ্ছা চলেন আমরা দেখি যে ভাইয়া আমাদের এখান থেকে এর দ্রবণ দ্বারা কোন আয়নটি কি হয়, এর দ্রবণ দ্বারা কোন আয়নটি শনাক্ত করা হয়, কি হয় থেকে কোন আয়নটি কি করা যায়, শনাক্ত করা হয়। এখন কোন আয়নটা আমাদের শনাক্ত করা হবে সে বিষয়টা আমাদেরকে এখান থেকে লক্ষ্য করতে হবে। এখন পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরি সায়ানাইড সিএন হইতো ভাইয়া, এখান থেকে একটু সিলিবেস্টিক হয়ে গেছে, সিএন হবে এটা। ওকে পটাশিয়াম টেট্রাআয়োডো
পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যে রয়েছে, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে আমরা কি করব, যে ভাই এখান থেকে আমরা দেখবো যে ভাই আমাদের কোনটার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের ইউজ করা হয়, সেটা থেকে আমরা কি করব, এই কোশ্চেনটা আনসার করব। সবাই একটু আনসার করার চেষ্টা করেন, দেখি যে আপনারা কে কে পারেন, এটা আনসার করেন একটু। দেখেন এখান থেকে আমরা যে কয়েকটা বিষয় বা টার্ম একটুখানি লক্ষ্য করবো, আপনারা লক্ষ্য করেন তাহলে এই বিষয়টা সুন্দর মতো বুঝে যাবেন। দেখেন আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিসপত্র একটু মাথায় রাখতে হবে। আয়ন শনাক্তকরণ, এখন আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে যেমন দেখেন এখান থেকে বিকারক যে রয়েছে, কিছু কিছু বিকারক ইউজ করা হয়। বিকারক আমি কয়েকটা বিকারক লিখে দিচ্ছি, এই বিকারক গুলাই সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইউজ করা হবে। বিকারক যে রয়েছে, বিকারকের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এমন একটা বিকারক যে বিকারক দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে, যে আয়ন শনাক্তকরণ করা যায়, যে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, তারপরে ক্যালসিয়াম 2+, তারপর কপার 2+, অর্থাৎ কপার আয়ন, তারপর জিঙ্ক আয়ন, অ্যালুমিনিয়াম 3+, এই অলমোস্ট সবগুলো আয়নকে কি করা যায় ভাইয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করা যায় এই বিকারক ইউজ করে। তার পরবর্তীতে লক্ষ্য করেন আমরা যে বিকারকটা দেখবো সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড রয়েছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe(CN6), এই যে পটাশিয়াম টেট্রাফেরোসায়ানাইড রয়েছে, এটা দিয়ে আমাদের কি করা যায় ভাইয়া, Fe2+, Fe3+, তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে কপার 2+ এবং জিঙ্ক 2+ যে আয়ন আছে, এই আয়ন শনাক্তকরণ করা যায়। এবং K3FeCN6, এটা দিয়ে আমাদের যে আয়নগুলো শনাক্তকরণ করা যাবে সেটা হচ্ছে Fe2+, ফেরিক এবং ফ্রাস আয়ন যে রয়েছে, এইগুলো আয়ন দুইটাই কি করা যায়, শনাক্তকরণ করা যায়। এবং অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যে রয়েছে, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে Fe2+ এবং Fe3+ আমাদের কি করা যায়, শনাক্তকরণ করা যায়, অর্থাৎ ফেরিক এবং ফ্রাস আয়ন আমাদের শনাক্তকরণ করা যায়। এবং সোডিয়াম যে আছে, এই সোডিয়ামটা শনাক্তকরণ করা যায় পটাশিয়াম পাইরোএন্টিমুলেট দ্বারা, যে K2H2 Hb2O7 পটাশিয়াম পাইরোএন্টিমুলেট, এই পটাশিয়াম পাইরোএন্টিমুলেট দিয়ে সোডিয়াম আয়ন কি করা যায়, শনাক্তকরণ করা যায়। এবং এখান থেকে আমাদের আরো কয়েকটা বিকারক দেখতে হবে। এই বিকারকের মধ্যে যেমন এখান থেকে দেখেন সিলভার নাইট্রেট যে আছে, এই সিলভার নাইট্রেট দ্বারা যে বিষয়টা শনাক্তকরণ যায় সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা যায়। এবং বেরিয়াম নাইট্রেট NO3(2), বেরিয়াম নাইট্রেট দিয়ে আমাদের যে আয়নটা শনাক্তকরণ করা যায় সেটা হচ্ছে সালফেট আয়ন এবং হচ্ছে কি ভাই, কার্বনেট আয়ন। সো দেখেন এখান থেকে আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কোন আয়নটি শনাক্তকরণ করা যায় ভাইয়া, এই সোডিয়াম আয়ন কি দেখেছি, পটাশিয়াম পাইরোএন্টিমুলেট K2H2 Hb2O7 এটা দিয়ে শনাক্তকরণ করা যায়। সো আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আমাদের এটা শনাক্তকরণ করা যাচ্ছে, তার কারণে এ ক নাম্বার অপশন হবে না। এবং অ্যামোনিয়াম আয়ন যে রয়েছে, এটা হচ্ছে নেসলার বিকারক দ্বারা শনাক্তকরণ করা যায়, নেসলার বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। এই নেসলার বিকারকটা কি ভাই, নেসলার বিকারকটা হচ্ছে পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট K2HgI4 এবং হচ্ছে কি যে সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণ যে রয়েছে, ক্ষারীয় দ্রবণকে বলা হয় থেকে নেসলার বিকারক বলা হয়। সো এটা দিয়ে শনাক্তকরণ করা যায়। এবং ক্যালসিয়াম আয়ন যে রয়েছে, ক্যালসিয়াম আয়নটা শনাক্তকরণ করা যায় কি দিয়ে ভাইয়া, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করা যায় আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম অক্সালেট C2O4, এই অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কি হয়, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করে। সো পটাশিয়াম ফেরোসায়ানাইড যে টেট্রাহাইড্রোফেরোসায়ানাইড দিয়ে আমাদের কি করা হচ্ছে ভাইয়া, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আমাদের কি হচ্ছে ভাইয়া, জিঙ্ক 2+ আয়নে শুধুমাত্র শনাক্তকরণ করা হচ্ছে, যার কারণে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। জাস্ট ভাই একটু ভেঙে পড়লে তুমি সব খুব সহজে কি করতে পারবা, এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবা। সো সবাই আমাকে বলো ভাইয়া এটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, একটুখানি সবাই আমাকে বলো যে ভাইয়া এটা সবাই তোমরা বুঝতে পারছো কিনা, যে ভাইয়া আমাদের এটার আনসার কি হলো এবং কেন হলো, সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবাই আমাকে বলো যে ভাই এটা সবাই বুঝতে পারছো কিনা। এই তো জোস, সবাই আনসার দিয়েছে যে ভাইয়া এটা আনসার আমাদের কি হবে, ডি নাম্বার হয়ে যাবে, জোস, সবাই পেরে গেছে। আসেন এইটা জিনিস যদি মাথায় থাকে ভাই, তুমি খুব সহজে এই স্লাইডটা যদি তোমার মাথার মধ্যে থাকে, তুমি যে কোনো তোমাকে মূলক দিক তুমি খুব সহজে কি করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা, এতটুকু তোমাকে নিশ্চয়তা দিতে পারি। ওকে আসেন তাহলে নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করি। তাহলে ভাই এই কোশ্চেনের আনসার করেন সবাই, যে কপার 2+ আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি। সবার কাছ থেকে এইটার আনসার আমি জানতে চাই, কারণ আমি বিগত স্লাইডে আপনাদেরকে এইটা বিষয় পুরোটাই দেখাই দিয়েছি। সো সবাই একটু আনসার করেন, যদি আপনারা এটা আনসার করতে পারেন তাহলে বুঝে যাব যে আমার পড়ানোটা সার্থক হয়েছে। সো সবাই একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন।
সবাই একটু আনসার করেন, দেখি দেখি এটার আনসার কি দেন আপনারা। ওকে, বি নাম্বার বলতেছে সবাই। ওকে জি ভাইয়া, অল ক্লিয়ার। ওকে, স্নেহা অভিমানী দিয়েছে আনসার বি নাম্বার, বি নাম্বার। হ্যাঁ, এই যে ভাইয়া আমাদের কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম টেট্রাহাইড্রো টেট্রা পটাশিয়াম ফেরো সায়ানাইড যেটা হয়েছে, এইটা হবে আমাদের এটার আনসার, কারণ কপার 2+ আয়ন শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়ে থাকে, এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং পটাশিয়াম পাইরো অ্যান্টিমুলেট দিয়ে আমাদের কি হয়ে থাকে, সোডিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। এবং ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট দিয়ে আমাদের কি হয়ে থাকে ভাইয়া, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। ওকে, যার কারণে আমরা এখান থেকে এইটাই পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই পাচ্ছি আকাঙ্ক্ষিত আনসার। এবং এখান থেকে আরো কি করা যায় ভাইয়া, যে Ap2+, Ap3+, অ্যালুমিনিয়াম যে আছে, অ্যালুমিনিয়াম না, এখান থেকে আমাদের কি হয়ে যাবে ভাইয়া, জিঙ্ক 2+ যেটা আছে, এইগুলো কি করা যায়, এবং কপার 2+ এখান থেকে শনাক্তকরণ করা যায়, যার কারণে আমরা এটাই কাঙ্ক্ষিত আনসার বলবো। আসেন নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন কি বলছে, নিচের কোনটি রক্তের ন্যায় লাল দ্রবণের সংকেত? রক্তের ন্যায় কি বলছে ভাইয়া, লাল দ্রবণের সংকেত। এটা একবার রিটেনে চলে আসছিল সিকের ওয়েটের ওইদিকে, অর্থাৎ এমসিকিউ তে এটা চলে আসছিল। সো এই কোশ্চেনটা আপনাদের বোর্ডে আসার চান্স খুবই বেশি। নিচের কোনটি রক্তের ন্যায় লাল দ্রবণের সংকেত? এই রক্তের ন্যায় লাল দ্রবণ বেসিক্যালি যে বিকারক দিয়ে করে থাকে, সেই বিকারকটা হচ্ছে কি ভাইয়া, সেই বিকারকটা আগে তোমাকে জানতে হবে। বিকারক হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই অ্যামোনিয়াম থায়োসায়ানেট বেসিক্যালি দুইটা বিকারক, এইটা যে আছে, এইটা যখন বিক্রিয়া করে থাকে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, একটা হচ্ছে ফেরিক আয়ন, একটা হচ্ছে ফেরাস আয়নের জন্য। ফেরিক আয়ন যেটা আছে, আরেকটা হচ্ছে ফেরাস আয়নের জন্য করতে Fe3+। এখন ফেরিক আয়নে যখন উৎপন্ন করে থাকে, তখন Fe কি হয় থাকে ভাই, CnS এখানে 2 উৎপন্ন হয়, যেটা হয় থাকে বর্ণহীন, এটার মধ্যে কোনো বর্ণ নেই। আর Fe3+ যখন করে থাকে, FeCnS এখান থেকে হচ্ছে কি, যে ভাই 3 আসবে, যেটা হচ্ছে আমরা এখান থেকে বলবো কি ভাইয়া, এটা হচ্ছে রক্তের মতো লাল বর্ণ কি হবে, এখান থেকে লক্ষ্য করা যায়, এটা লক্ষ্য করা যায়। ওকে, অনেকে আনসার করতেছো। ওকে, ঠিক আছে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। এই যে ভাই দেখো এখান থেকে তাহলে আমাদের কি হবে ভাইয়া, এটার আনসার কি হয়ে যাচ্ছে আমাদের, পটাশিয়াম ফেরোসায়ানাইড না, থায়োসায়ানাইড হবে না। সো এটা হবে না, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড আমাদের হবে না। আমাদের কি হবে, এই যে ভাই রক্তের মতো লাল, এই যে এ নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এ নাম্বার কি হয়ে যাবে, কাঙ্ক্ষিত আনসার হবে। এটা হচ্ছে ভাইয়া বর্ণহীন, এটা কি হয় থেকে বর্ণহীন। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে আপনাদেরকে, অনেক সময় আপনাদের সিকিউতে চলে আসতে পারে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে ভাই এটা সিকিউতে চলে আসতে পারে। সবাই ভাইকে বলেন যে সবার কাছে ক্লিয়ার কিনা, একটু বলেন। ওকে, বি নাম্বার বলেছিলেন। আচ্ছা ভাইয়া, এটার আনসার হবে, এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে এটা আনসার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেটা হচ্ছে রক্ত লাল। ওকে জোস, সবাই পেরে গেছে। ওকে হিমেল আনসার দিয়ে দিয়েছে, স্নেহা আনসার দিয়েছে, ওকে আয়শা সুলতান আনসার দিয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখেন ভাইয়া কি বলছে, নেসলার বিকারক কোনটি? সবাই একটু আমাকে ভাইয়া বলেন তো, নেসলার বিকারক কোনটি, একটু সবাই আমাকে বলেন, আর আমি বাকি অপশন গুলো একটুখানি আপনাদের লক্ষ্য করি। যে ভাইয়া দেখেন, জিঙ্ক অ্যামালগাম, এই মার্কারিটাকে বলা যায় অ্যামালগাম, যেটা হচ্ছে আপনারা জৈব রসায়ন আমরা যখন পড়বো ঠিক তখনই হচ্ছে এই বিষয়টা আছে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক অ্যামালগাম যখন নেওয়া হবে, সেটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া ব্যবহার করা যায়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, যখন বিজারণ বিক্রিয়া, এটা আমার থেকে কি থেকে ভাইয়া, যে কি হয় থেকে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে কি হয়, হাইড্রোকার্বন উৎপন্ন করে থাকে। হাইড্রোকার্বন কি হয় থেকে হাইড্রোকার্বন তৈরি করে থাকে। হাইড্রোকার্বন তৈরি করে থাকে। হাইড্রোকার্বন আমাদের তৈরি করে থাকে কি ভাইয়া, যে ক্লিমেনসন বিজারণ দিয়ে এটা তৈরি করা হয়। এবং কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে, এখান থেকে আমাদের বেসিক্যালি কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, যেটা এক ধরনের হচ্ছে কি ভাইয়া লবণ উৎপন্ন করবে। এগুলো হচ্ছে কি
এক ধরনের লবণ উৎপন্ন করবে। সো নেসলার বিকারক দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখেছি নেসলার বিকারক দিয়ে কি হয় থেকে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। কোন আয়ন? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। এখন এখান থেকে আমরা বলেছিলাম যে ভাই এইখানে মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড না থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতো তবুও আমাদের হইতো, কারণ এটা ক্ষারীয় কি হয় থেকে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, ক্ষারীয় যে অ্যামোনিয়াম K2HgHgI4 পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা আমরা বলতে পারি কি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে যে কোনো ভাবেই আমাদের কি করতে হবে ক্ষারীয় করতে হবে, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি ভাইয়া, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার যে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, যেটাকে আমরা বলতেছি নেসলার বিকারক। এবং এই যে ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড যে রয়েছে, যেটা আমাদের দর্পণ পরীক্ষা যে রয়েছে, এই দর্পণ পরীক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। দর্পণ পরীক্ষার ক্ষেত্রে এটা কি করা হয়? ব্যবহার করা হয়ে থাকে। এই তো অনেকে আনসার দিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হিমেল ভাইয়া বলে দিয়েছে, আয়েশা সুলতানা, ওকে হিমেল, ওকে সবার আনসার কারেক্ট, সবার আনসার কারেক্ট, সবার আনসার কারেক্ট, সবার আনসার কারেক্ট, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, জোস জোস, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। ওকে ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসেন তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। দেখেন পরের কোশ্চেনটা আপনাদের কি বলেছে ভাইয়া, এইখানের মধ্যে ক্ষারীয় পটাশিয়াম কি বলেছে, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, যেটা আমরা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম। তাহলে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের সংকেতটা আপনারা সবাই একটু আমাকে লিখে জানান তো ভাইয়া। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের সংকেতটা কি, একটু সবাই বলেন। দেখেন জাস্ট কোশ্চেন এখানে একটু জাস্ট ঘুরায় আসছে, বাট সেম জিনিসে জাস্ট এটাকে বাংলায় লিখে দিয়েছে, বাংলায় কি করেছে লিখেছে। সো এটার একটু আনসার বলেন আমাকে। এই যে কিছুক্ষণ আগে হিমেল ভাইয়া কিন্তু লিখে দিয়েছে K2HgI4, ওকে ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, যেটাকে বলা থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত কি হয় থেকে K2HgI4 টেট্রাআয়োডোমার্কিউরেট দ্বারা নিচের কোন কি হয় থেকে কোনটি শনাক্তকরণ করা যায়, অর্থাৎ একটা আয়ন শনাক্তকরণ করা যায়। সেই আয়নটা কি হবে ভাইয়া, আমরা সবাই জানি যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কি হয় থেকে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের এই যে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটটাকে ব্যবহার করা হয় থেকে। এবং অ্যালুমিনিয়াম 3+ যে রয়েছে আমরা দেখেছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে রয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করা থেকে শনাক্তকরণ করা যায়। এবং এই কপার 2+টাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করা যায়। তারপরে এখান থেকে হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো পটাশিয়াম ফেরোসায়ানাইড KFeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়েও শনাক্তকরণ করা যায়। এই যে কার্বনেট যে রয়েছে, কার্বনেটটাকে আমরা বলেছিলাম যে ভাই কি হচ্ছে বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট যে রয়েছে NO3, এই বেরিয়াম নাইট্রেট দ্বারা কি করা যায় শনাক্তকরণ করা যায়। এবং এখান থেকে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট যে রয়েছে, এই বেরিয়াম নাইট্রেটের সাথে কি হচ্ছে সালফেট যে রয়েছে, সালফেটও কি হচ্ছে সালফেটও শনাক্তকরণ করা যায় বেরিয়াম নাইট্রেট দিয়ে। বাট সিলভার নাইট্রেট যে রয়েছে, এই সিলভার নাইট্রেট দিয়ে কি শনাক্তকরণ করা যায় আমি কিছুক্ষণ আগে বলছিলাম। সো সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে বলো তো যে ভাইয়া সিলভার নাইট্রেট দিয়ে কি শনাক্তকরণ করা যায়। তাহলে আমরা এখান থেকে আনসার পেয়ে গেলাম কি ভাইয়া, সি নাম্বার। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে বলো তো ভাইয়া সিলভার নাইট্রেট দিয়ে কি শনাক্তকরণ করা যায়। আমরা জানি এখান থেকে সিলভার নাইট্রেট এবং কি হয় থেকে যে সিলভার নাইট্রেট এবং হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট দিয়ে কি হয় থেকে বেরিয়াম নাইট্রেট দিয়ে আমাদের অ্যানায়ন মূলক গুলো কি হয় থেকে শনাক্তকরণ করা যায়। অ্যানায়ন মূলক, ক্যাটায়ন না, অ্যানায়ন মূলক শনাক্তকরণ করা যায়, অ্যানায়ন মূলক শনাক্তকরণ করা হয় এই দুটা বিকারক দিয়ে। সো সবাই একটু আমাকে বলো তো দেখি। এই তো জোস জোস, সবাই আনসার করে ফেলেছে যে ভাই অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়াম আয়ন হবে। ওকে ওকে, এখন সবাই আমাকে বলো তো ভাইয়া অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আছে কয়টা, অ্যালুমিনিয়াম আয়নে ইলেকট্রন আছে কয়টা, টোটালি ইলেকট্রন কয়টা আছে, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে ইলেকট্রন আছে আমাদের কয়টা। দেখো আমরা যদি ইলেকট্রনের বিষয়টা একটু বের করতে যাই, যেটা আপনাদের চলে আসতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রন যদি আমি বের করতে যাই, তাহলে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা, নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল, তার যার কারণে এর মধ্যে ইলেকট্রন আছে আমাদের 7টা। কয়টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের মধ্যে? 7টা। এবং আমরা দেখেছি হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন থাকে, বাট এখানে আমাদের 4টা পরমাণু আছে, 1 ইন্টু 4, 1 ইন্টু কি হবে 4। তাহলে টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে 7, 4, 7 প্লাস কি হচ্ছে 4 ইকুয়াল করে দাঁড়াচ্ছে 11। বাট একটা ইলেকট্রন কি করেছে, সে দান করে দিয়েছে প্লাস। আমরা জানি প্লাস চার্জ যদি থাকে, আমি ক্লাসের শুরুর দিনে বলেছিলাম যদি কোনো মৌলের ক্ষেত্রে কি হয় থাকে পজিটিভ চার্জে উল্লেখ থাকে সেটা ইলেকট্রন ত্যাগ করে থাকে, আর নেগেটিভ চার্জ থাকলে সেটা ইলেকট্রন গ্রহণ করে থাকে। যার কারণে পজিটিভ চার্জ যেহেতু 1 আছে, যার কারণে একটা ইলেকট্রন কি হবে ত্যাগ হয়ে যাবে, -1। যার কারণে এখানে ইলেকট্রন আছে আবার কয়টা ভাইয়া, 10টা আছে। এভাবেও কিন্তু কোশ্চেন আপনাদের চলে আসতে পারে। ওকে ভাইয়া আমার 3 জনই ক্লাস করতেছি, আচ্ছা
ওকে ওকে ওকে, সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই। ওকে সমস্যা নাই ভাই, কে থাকলো না থাকলো ভাই, দেখো দিন শেষে পরীক্ষার হলে তোমার ভাই কেউই থাকবে না তোমার সাথে। ভাই নিজের পড়ালেখা নিজেকেই করতে হবে, দিন শেষে নিজেই নিজের মেধা খাটিয়ে কি করতে হবে, পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের আনসার করতে হবে। কে কি করলো না করলো ইটস ডাজেন্ট ম্যাটার ভাই, ম্যাটার ইজ ইট নিজেকে ফোকাস রাখতে হবে, নিজেকে ভাই এমন ভাবে তৈরি করতে হবে যাতে সবাই তোমাকে ফলো করে, এটা হচ্ছে মেন বিষয়। ওকে, সো নিজেকে এভাবে প্রস্তুত করতে হবে আমাদের। আচ্ছা, আসেন আসেন আসেন, তাহলে আমরা এখান থেকে কি পেলাম ভাইয়া, এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে এখান থেকে আমাদের সিলভার নাইট্রেট দিয়ে আমরা ক্লোরাইড আয়ন শনাক্ত করবো, কি করবো, ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করব, ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করব। সো এই কোশ্চেন থেকে আশা করছি কারো কোনো ডাউট নাই, সবাই ঠিকঠাক ভাবে সবকিছু পারফেক্ট ভাবে বুঝে গেছো। আসেন তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখেন, এই নেক্সট কোশ্চেনটা ভাইয়া একটু আনসার করতে দেখি। এইটাই হচ্ছে আপনাদের নেক্সট কোশ্চেন, সো সবাই একটু আনসার করেন এই কোশ্চেনের, যে ভাইয়া কোন বিকারক দিয়ে একই সাথে কি করা হচ্ছে ভাইয়া, কপার 2+ এবং ফেরিক না প্লাস আয়ন কি হচ্ছে, উভয় আয়নে শনাক্তকরণ করা যায়। সো সবাই একটু আনসার করেন দেখি। এইখানের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে কপার 2+ আয়নও শনাক্ত করবে এবং কি করবে, যে ফেরাস আয়নও শনাক্তকরণ করবে। আমরা জানি নেসলার দ্রবণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি এসেছি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি থেকে K2HgI4, এইটা হয় থেকে আমাদের ভাই নেসলার বিকারক, যেটা দিয়ে আমাদের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়। সো এটা দিয়ে আমরা কোনোভাবে কি করতে পারবো না, কপার 2+ আয়ন শনাক্তকরণ করতে পারবো না, এবং আমাদের ফেরাস আয়ন আমরা কি করতে পারবো না, শনাক্তকরণ করতে পারবো না। এবং হাইড্রোজেন সালফাইড দিয়ে আমরা অন্য কোনো আয়ন আমরা শনাক্তকরণ করা দেখি নাই, সো এটা আমরা দেখতেছি না। এবং সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, সিলভার দ্রবণ পরীক্ষা করা হয় থেকে, অর্থাৎ সিলভার নাইট্রেট দ্রবণ আছে, সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করেছি। সো আমরা এখান থেকে তো এই দুইটার মধ্যে পার্ট কোনো দেখতেই পাচ্ছি না। সো আমাদের এটাই হবে কাঙ্ক্ষিত আনসার, যে অ্যামোনিয়াম দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ। এখন বলতে পারো ভাই অ্যামোনিয়া দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, অ্যামোনিয়া দ্রবণ বলতে বোঝাচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা দেখেছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমি দেখেছিলাম Fe2+, Fe3+, জিঙ্ক 2+, তারপর হচ্ছে কপার 2+, তারপর ক্যালসিয়াম 2+, এই সবগুলো কি হয় শনাক্তকরণ করা যায় এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে। হ্যাঁ ভাইয়া, ভার্সিটিতে চান্স পাইতে হবে, ভালো কিছু করতে হবে, আর দিন শেষে একটা রিলে করা বিয়ে করতে হবে। আচ্ছা, ভার্সিটি চান্স পাইতে হবে এর জন্য, হ্যাঁ 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 অবশ্যই ভাইয়া, নিজের লক্ষ্যকে ফিক্সড রাখো, অবশ্যই মহান রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিবে। ওকে, নিজেকে নিজেকে ওভাবে প্রিপারেড করো, দেখবা সবকিছু হয়ে যাবে, বুঝতে পারছো, এটাই জীবন। দেখো এটা জীবনটা আমাদের হয়তোবা দেখে থাকি যে খুবই শর্ট একটা টাইম, হ্যাঁ বাস্তবতা এটাই যে খুবই শর্ট একটা টাইম, বাট এই শর্ট টাইমের মধ্যে আমাদের অনেক কিছু করতে হয়। এই অনেক কিছু করার ক্ষেত্রে নিজেকে ওভাবে তৈরি করার জন্য কিন্তু তোমার এভাবে আসতে হবে। পথটা বা রাস্তাটা হচ্ছে এরকম যে ভাইয়া তোমাকে এই প্রসেস বা এই প্রসিডিউরে আগাতে হবে, এই বিষয়টা মাথায় রেখে তোমাকে কি করতে হবে ভাইয়া, ফোকাসড হতে হবে। ওকে, আসেন আজকের ক্লাসের সর্বশেষ একটা কোশ্চেন আমরা দেখবো, আজকের ক্লাসে সর্বশেষ আমরা একটা কোশ্চেন দেখবো, যে কোশ্চেনটা বেসিক্যালি আমাদের হচ্ছে টাইপ করা হয় নাই, বাট একটুখানি ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোশ্চেনটা। দেখেন কোশ্চেনটা বেসিক্যালি বলছে আপনাকে এরকম যে ভাইয়া দেখেন, আমি কোশ্চেনটা একটু স্লাইডে লিখে দিচ্ছি, আপনারা একটু আনসার করার চেষ্টা করেন, এবং খুবই ইন্টারেস্টিং এই কোশ্চেনটা। দেখেন কোশ্চেনটা আপনাকে বলেছে এরকম যে এটা হচ্ছে কোশ্চেনটা বলেছে বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন, বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে, একটি পূর্ণ আবর্তন করতে, কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে,
কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, যেটা আমাদের কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এটা শুধুমাত্র আপনাদের বোর্ড পরীক্ষার জন্য না, এটা আপনাদের এডমিশন টেস্টেও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে ভাইয়া এখন এইখানের মধ্যে আপনাদের অপশনের মধ্যে দেওয়া ছিল এ নাম্বার, সেটা হচ্ছে 2টা, বি নাম্বার বলা ছিল 3টা, সি নাম্বার বলা ছিল 4টা, ডি নাম্বার বলা ছিল 5টা। এখন কথা হচ্ছে ভাই, আপনারা যারা যারা পারবেন এটা একটু আনসার করেন তো দেখি। যারা যারা পারবেন এটা একটু আনসার করেন। যারা যারা এই কোশ্চেনটার আনসার পারেন একটু আনসার করেন দেখি। যারা যারা পারবেন এই কোশ্চেনটা একটু আনসার করেন দেখি, কে কে পারেন, দেখি কে কে পারেন আপনারা। আচ্ছা ভাইয়া 4 হবে, আচ্ছা 4 হবে। আচ্ছা হতি পিছায় আছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছায় থাকা যাবে না ভাইয়া, তোমাকে আগে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, ওকে, সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, যেহেতু তুমি একটু ছোট মানুষ যার কারণে হচ্ছে তোমার একটু প্রবলেম হতেই পারে। সো ওনারা ফার্স্ট, যারা হচ্ছে ওরা ফার্স্ট থাকবে। আচ্ছা সবাই আনসার দিয়েছে যে ভাই 4 নাম্বারটা হবে, আর 4 হয়ে যাবে, 4 হবে ভাই আনসার। আচ্ছা আমিও ধরে নিলাম ভাই 4 হবে, কিন্তু ভাই একটুখানি লক্ষ্য করেন বিষয়টা বলছে বোর পরমাণুতে, কোন পরমাণু মডেল? বোর পরমাণু মডেল বলছে। এই পরমাণুতে একটি বোর ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? বোরের একটা ইলেকট্রন। আমরা জানি একটা ইলেকট্রন নিয়ে কি হয়, বোর স্যার এটা ডিল করেছে চতুর্থ শক্তি স্তরে। কি করছে? চতুর্থ শক্তি স্তরে কি করছে? একটি পূর্ণ তরঙ্গ কি করছে? চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ তরঙ্গ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? কয়টা কি করবে ভাইয়া? পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইছি। এখন দেখো বোর তত্ত্বের মধ্যে একটা বিষয় তোমরা লক্ষ্য করেছিল, কৌণিক ভরবেগ যে রয়েছে, কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা মতবাদ দিয়েছিলেন। সেই মতবাদ থেকে আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি ভাইয়া, যে কৌণিক ভরবেগের মধ্যে দেওয়া হয়েছিল mvr ইকুয়াল বলা হয়েছিল nh বাই টুয়াইস পাই, nh বাই টুয়াইস পাই, এই বিষয়টা আমাদেরকে বলা হয়েছে। এবং একটা বিষয় আমাদের লক্ষ্য করেছিল তোমরা, সেটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। অর্থাৎ তরঙ্গ ধর্ম যে আছে, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম একই সাথে যে রিপ্রেজেন্ট করে থাকে পার্টিকেল, সেই তরঙ্গ ধর্মটাকে প্রকাশ করেছিল আমাদের ডি ব্রগলির তরঙ্গ ধর্মের সমীকরণ। ডি ব্রগলি যে রয়েছে, এই ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা কি আছে ভাই? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ আমরা জানি ল্যামডা ইকুয়াল কি বলা যায়? h বাই mv, যেখানে এই mv আমাদের কি দিকে ভাই? কণা ধর্ম প্রদর্শন করে দেয়, কণা ধর্ম, আর এটা হচ্ছে কি ভাই? আমাদের তরঙ্গ ধর্ম প্রদর্শন করে দেয়, তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে এবং শ্রোডিঙ্গারের তরঙ্গ ধর্মের সমীকরণও আছে। বাট এখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল কি বলতে পারি ভাই? h বাই mv আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে আমাদের কাহিনীটা কি ঘটবে ভাই? এটা আপনি কেমনে প্রুফ করতেছেন যে ভাই বোর পরমাণুতে চৌথ শক্তি স্তরে একটি ইলেকট্রন একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে দেখো একটা কি করবো ভাই, বৃত্তের মধ্যে হচ্ছে কি পূর্ণ তরঙ্গটা কমপ্লিট করবে, অর্থাৎ টুয়াইস, এই যে টুয়াইস পাইটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, অর্থাৎ টুয়াইস পাই ইকুয়াল কি বলা যায়? টুয়াইস পাই আর ইকুয়াল বলবো আমি এন এইচ বাই কি বলা যায় ভাইয়া? এমভি বলা যায়। আমরা এখান থেকে দেখলাম ল্যামডা ইকুয়াল কি বলা যায়? এইচ বাই এমভি। ল্যামডা ইকুয়াল কি বলা যায় ভাইয়া? এইচ বাই এমভি। ল্যামডা ইকুয়াল কি বলা যায়? এই ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি ইকুয়াল বলতে পারতেছি আমি ভাই কি এন কি বলা যাবে? ল্যামডা ইকুয়াল বলা যায় এই যে ল্যামডা। তাহলে আমি এখান থেকে পাইলাম কি ভাইয়া? এখান থেকে আমি পেয়ে গেলাম যে টুয়াইস পাই আর, অর্থাৎ এই টুয়াইস পাই ইকুয়াল এন ল্যামডা পেয়ে গেলাম, টুয়াইস পাই বাই এন ল্যামডা পেয়ে গেলাম। এখন টুয়াইস পাই আর মানে কি? পরিধি না? এটা কি পরিধি না? একটা বৃত্তের পরিধি রয়েছে, এই পরিধি বরাবর কি করতেছে? ঘুরতেছে। মানে ল্যামডা, ল্যামডা হচ্ছে কি ভাই? তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি? চৌথ শক্তি স্তরে, চৌথ শক্তি স্তর বলার সাথে আমি বুঝে যাচ্ছি এন এর মান কত আমাদের? 4। যদি হয় থেকে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, মানে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, অর্থাৎ ল্যামডার মান তরঙ্গ সৃষ্টি করবে। সো এখানে যদি আর পুরো কি করবে? টুয়াইস পাই আর মানে কি? পরিধি বরাবর ঘুরবে। যার কারণে আমি বলতেছি 4টা আছে, যার কারণে কি হবে? 4 হয়ে যাবে। অর্থাৎ এটার ফিগারটা বেসিক্যালি কি রকম হবে? এটার ফিগারটা হচ্ছে এরকম হয়ে যাবে ভাইয়া। এটার ফিগারটা একটু লক্ষ্য করে, যদি এই যে ভাই এটা যদি আমাদের কি হয় থাকে পুরো বৃত্তটা হয়ে থাকে, তা সেক্ষেত্রে আমাদের কি হবে? যদি আমাদের কি হয় থাকে 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে থাকে, 2টা 3টা 3টা হয়ে গেল। এটা 1 2 3 এই যে ভাই 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতেছে। 4টা পূর্ণ তরঙ্গ কি হবে? এই যে এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখানে একটা পূর্ণ তরঙ্গ। অর্থাৎ এখানে এন এর মান যত থাকবে, এন এর মান যত থাকবে সেটাই হবে আমাদের কি ভাইয়া? কাঙ্ক্ষিত আনসার। আশা করি এটা সিকিউ তে আসলে তোমরা খুব সহজেই কি করতে পারবা? আনসার করতে পারবা।
ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, সবাই একটু আমাকে বলো যে ভাইয়া তোমরা সবাই, হ্যাঁ হ্যাঁ আমার আগে আনসার দিয়ে দিয়েছেন, বুঝতে পারছি এটা, বাট এটা কোন প্রসিডিউরে আসছে, কিভাবে আসছে, এই বিষয়টা আপনাদের জানা জরুরি, কারণ এটা আপনাদের আবার রিটেনের পার্টের মধ্যেও চলে আসতে পারে। সো এমন ভাবে আমরা পড়বো যাতে প্রত্যেকটা পার্ট আমাদের ইন ডিটেলস কমপ্লিট হয়ে যায়। সো আজকের ক্লাসের এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। সো সবাই আমাকে বলো ভাই আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে, এবং তোমাদের কারো কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা, যদি থাকে সেটা আমাকে বলো, আর যদি কোনো কোশ্চেন না থাকে সেটাও আমাকে বলো, এবং তোমাদের আজকের ক্লাসে সবার কেমন লেগেছে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি একটুখানি সময় দিচ্ছি যাতে তোমরা সবাই তোমাদের মতামত জানাতে পারো। ওকে, সবাই একটু ভাইকে জানাও। এবং এই চ্যাপ্টারে কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো, এই চ্যাপ্টারে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা ভাইকে জানাতে পারো। ওকে, ধন্যবাদ ভাইয়া স্নেহা। ওকে, এবং কারো কোনো কোশ্চেন যদি থাকে এই চ্যাপ্টার রিলেটেড আমাকে জানাতে পারো। ক্লাসটা তরমুজের মতো ছিল। ওকে জোস, আপনাকে তৃপ্তি দিয়েছে তাহলে। ওকে ওকে, খুব ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাইয়া। ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে ভাইকে জানাতে পারো, কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো, এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো। আচ্ছা, আমার বাসা হচ্ছে ভাই উত্তরবঙ্গে, আমি রংপুরের মানুষ, নীলফামারী আমার হচ্ছে জেলা। ওকে, ভালো লাগছে ভাইয়া, মধু মধু, আচ্ছা আচ্ছা, ক্লাসটা মধুর মতো ছিল, রসমালাই বানাই দিয়েন। ওকে ওকে, আশা করছি আপনাদের আর করার কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।